আমি খুব ইমোশনাল, সত্যি কথা। এটা আমার সবাই জানে, আশেপাশে যারা আছে। মনটা ভীষণ খারাপ, কিন্তু যখন আড্ডাবাজি করছি, চুটিয়ে আড্ডা মারছি, কিন্তু আমার ভিতরে কি আমি বুঝতে দিই না কখনো। আমার ক্যারিয়ার কি কমপ্লিটলি ফিল্ম ওরিয়েন্টেড, মানে যদি বলি আমি মিউজিক ডিরেক্টর, আমি কিন্তু ফিল্মের মিউজিক ডিরেক্টর। আমার সঙ্গে সাকিব খানের ব্যক্তিগতভাবে কোনো কানেকশনই নেই, সত্যি কথা। উনি আমাকে রেসপেক্ট করেন মিউজিক ডিরেক্টর হিসেবে, আমি ওনাকে রেসপেক্ট করি হিরো হিসেবে। তবে সত্যি কথা, পুরস্কার চিন্তা করে কখনো গান করিনি, গান গানের জন্যই করেছি। আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল 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 ছাড়া বাঁচা মুশকিল। ফেসবুকে অনেক ফ্রেন্ডস থাকে যারা সিসি ক্যামেরার মতো ঘোরাঘুরি করে, কিন্তু কোনো আওয়াজ দেয় না। আমার না ক্রাশ খুব চেঞ্জ হয় ভাই। বলুন না দু একজন। অনেকগুলো মনে নেই, আনলিমিটেড। এই ভালোবাসার কথাগুলো যেটা বলে না, সামনাসামনি বলা হয় না। আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে পাচ্ছি, এটাই আমার কাছে ভালো লাগছে। হায়াত মৌত কদিন থেকে জানি না, হয়তো এটা একটা আমার জীবনে একটা আর্কাইভ হয়ে থাকবে। এই হৃদয়ের সাদা কাগজে তার সুর আমাদের সুখের কল্পনায় নিয়ে যায়। 3 দশকেরও বেশি সময় ধরে আমাদের মনের ভাঁজে ভাঁজে তিনি এমন সব সুর রেখে গেছেন যার আবেদন কখনো ফুরিয়ে যাবে না। ভালো লাগার চেয়ে একটু বেশি তার সৃষ্টি করা গান, যে গান সুরে সুরে আমাদের প্রশ্ন করে, ভালো না বাসলে বোঝা কি যায়। হ্যাঁ দর্শক, আজ মেরিল সিরাম সোববার স্টার নাইটে এমন একজন সঙ্গীত পরিচালককে আমন্ত্রণ জানিয়েছি, যাকে আমরা ভালোবেসে দিল দিয়েছি, যার গান সারা বাংলা খোঁজে সব সময়। 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী, অসংখ্য কালজয়ী গানের সুরকার, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। প্লিজ ওয়েলকাম শওকত আলী ইমন। কেমন আছেন? প্লিজ বসুন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য। সত্যি বলতে, যখনই জল পড়ে পাতা নড়ে, তখনই আপনার কথা মনে পড়ে। বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমি সব প্রশ্ন করতে চাই আপনার গানের লাইন ব্যবহার করে। কেমন হবে? অসংখ্য গান তো, কতগুলো প্রশ্ন করবা? যতগুলো আমি পারি। আজ 10 জুলাই, আর মাত্র 9 দিন পর 19 জুলাই আপনার জন্মদিন। আগাম জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার ছোটবেলা নিয়ে এবার একটু মিষ্টি মিষ্টি নখরামি করতে চাই। করব? প্লিজ প্লিজ। আপনার মুখটা দেখে বলি মাশাআল্লাহ, আপনার চোখটা দেখে বলি মাশাআল্লাহ। ওফ, আমার সব গান মুখস্থ করে আসছো আজকে তুমি। আরেকটা কারণে মাশাআল্লাহ বলতে চাই, আমরা তো আপনাকে শওকত আলী ইমন বলেই জানি, কিন্তু আপনার নাকি আরেকটা পেট নেম আছে, তাই না? মুন্না। হ্যাঁ, কে রেখেছিল এই নামটি? কেন? এটা খুব সম্ভব আমি তো জন্ম থেকে এই নাম শুনে আসছি। আমার মনে হয় আমার বড় বোন রেবেকা আপা, আমি শুনেছি রেবেকা আপা। আমি হওয়ার পরে আমি তো একদম 7 নম্বর, মানে আমরা 7 ভাই বোন, সবচেয়ে ছোট আমি। তো আমার নাম আদর করে মুন্না ডাকা শুরু করলো বুবু, তারপরে সবাই মুন্না। একদম স্পেসিফিক্যালি আমার ভাগনা ভাগ্নিগুলা আর আমার যতগুলা ভাতিজা ভাতিজি আছে সবাই একেবারে মুন্না মামা, মুন্না চাচু। ছোটবেলায় শ্রদ্ধেয় মা মুসলিমা বেগম, তিনি নাকি আপনাকে একটু বড় হবার পরেও খুন্তি দিয়ে আপনাকে মারতেন।
এবং 7 ভাই বোনের মাঝে আপনি সবার ছোট হবার কারণেই কি অনেক দুষ্টু দুষ্টু পাগলামি করতেন? আমি না মানে প্রচণ্ড মানে ধুরন্ধর ছিলাম। হ্যাঁ। আমি এখন বলতে বাধ্য হচ্ছি, মানে আমাদের পাড়ায় নয়াপল্টনে আমাদের বড় হওয়া, তোমাদের তখন তো এত বড় বড় বিল্ডিং ছিল না, একতলা দোতলা বাড়ি। আমার আবিদাপা থাকতেন একদম অনেক, আমাদের 10টা বিল্ডিং পড়ে। তো আমি বাসা থেকে রাস্তা দিয়ে যেতাম না, এইখানে বাসা থেকে ওটা একটা আম গাছ থেকে ওই বাসার কার্নিশ থেকে ওখান থেকে নেমে আবার একটা কিছুর উপরে উঠে তার টিনের চাল দিয়ে স্লিপ করে গিয়ে মানে একটা স্টান্টম্যানের মতো ওইখানে যেতাম আর কি। আমার ক্যারেক্টারটা এরকম ছিল। তারপর হাত পা ছিলতাম যা হয় আর কি। তার বাসায় এসে আর মা আমাকে কন্ট্রোল করতে পারতেন না আর কি। আহা, মানে সব কিছু শেষে খুন্তিটা আসতো রান্নাঘর থেকে। যে এবার তো হ্যাঁ, মার সবচেয়ে বড় আর্মস ছিল খুন্তি, ওটা দিয়ে মারলে মানে উনি খুব স্যাটিসফাইড। জন্ম দিয়েছেন যিনি আপনাকে, পৃথিবীর আলো দেখিয়েছেন যে মমতাময়ী মা, তিনি নাকি আপনার 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারই দেখে যেতে পারেননি। এটা সত্যি, এটা আমার মানে খুব আফসোস হয়। হয়তো মা ওপাশ থেকে দেখেছেন হয়তো। তবে মা বলতেন একদিন যে একটা বড় প্রাপ্তি হয়তো একদিন পাবো আমি। মার দোয়া ছিল অবশ্যই সারা জীবনই। একেবারেই তাই। আমি খুঁজেছি তোমায় মাগো, আপনার করা শিল্পী রাশেদের গাওয়া এই গানটি কি মা কখনো শুনেছিলেন? হ্যাঁ, এটা ক্লোজ আপ ওয়ানের ওই সময়কার, মৌলিক রাউন্ডের হ্যাঁ, সময়কার সময় মা ছিলেন ওই সময়। মাটা আমার বাসায় থাকতেন। তো মা আসলে এত মার মানে কান এত শার্প ছিল, মানে আমাদের গান মার কানে ঢোকে না আর কি। তো মারা অনেক ভারী ভারী গান শোনেন। ওই দিনই প্রোগ্রামটা যেদিন অন এয়ার যাচ্ছিল সবাই দেখে সারা বাংলাদেশে। তো ওই ফরচুনেটলি মাও আমার ঘরে বসে বললেন দেখি প্রোগ্রামটা কেমন যাচ্ছে। তো যখন ওই লাইনটা আসলো, আমি খুঁজেছি তোমায় মাগো, তো এত মানে এই যে আমার গুজবাম হচ্ছে, খুব স্বাভাবিক। তো ওই গানটা আমার মা মানে এক চাহনিতে গানটা শেষ করলেন। করার পর মাথায় হাত দিয়ে বললেন যে বাবা একদিন তুমি অনেক বড় হবা। গানটা খুব ভালো হয়েছে। বাহ, মায়ের প্রতি শ্রদ্ধা। তো আর কি লাগে? তারপরে ওই গানের রেসপন্স এত বেশি ছিল, এবং ওটাই মানে মার প্রথম আশীর্বাদ মানে গানের ব্যাপারে, যে ওটাই ছিল প্রথম যে বা ভালো করবো একদিন। দারুণ দারুণ। আমি তো হয়েছি সারা, যখন আমি আবিষ্কার করলাম যে ইমন নাম হলেই তারকা হওয়া যায়। শওকত আলী ইমন, ইমন সাহা, ইমন চৌধুরী সঙ্গীত পরিচালক, নায়ক ইমন রয়েছেন, সালমান শাহের মূল নাম ছিল ইমন। আপনি কি নাম ভাগ্যে বিশ্বাস করেন? না, এটা না মানে আমি দেখলাম কি একটা পর্যায়ে, দেখো আমি প্রথম প্রথম গানের অ্যালবাম আমি যখন নাম দিলাম তখন আমি কি এতই মন আছে, তখন না আই চেঞ্জ মাই নেম, আমার নামটা সাইমন করতে বাধ্য হয়েছি। শওকত আলী ইমন, SA ইমন দিয়ে সাইমন। হ্যাঁ, তো সাইমন করেছি কারণ এত ইমনের মাঝে হারিয়ে যাওয়ার ব্যাপারটা। তো পরে চিন্তা করলাম না, পরে ফাইনালি আর সাইমনটা রাখিনি, পরে ইমন করে করছি। নামটা জানি না, এটা খুব মিউজিক্যাল একটা নাম, তো একটা রাগের নাম। ও বাবা, ইমন রাগ। তো রাগ ইমনের একটা প্রভাব আছে আমার উপরে, আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে নামের একটা প্রভাব থাকে মানুষের উপরে। যখন ক্লাস 6-এ পড়তেন তখন নাকি একবার শিশু একাডেমির এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবং এই চ্যাম্পিয়ন হয়ে আপনি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলেন। হ্যাঁ, তখন থেকেই কি মানে কি বলতেন যে মন দিলাম প্রাণ দিলাম? অ্যাকচুয়ালি আমি তো মানে আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন যেটা, আমরা 7 ভাই বোন সিরিয়ালি আমাদের ওস্তাদজি আসছেন বাসায়। তো ওই গান তো শিখতেই হবে। তো গান আমার ক্লাসিক্যাল বেস, আমরা মানে পুরা ফ্যামিলিতেই আমাদের নাড়া বেঁধে গান হারমোনিয়াম নিয়ে বসতে হতো। কিন্তু একটা পর্যায়ে ওই সময় হঠাৎ একটা ইনস্ট্রুমেন্টাল কম্পিটিশন ছিল শিক্ষকের মিটিং। তখন থেকে কি কিবোর্ডকে মন দিলেন প্রাণ দিলেন এরকম? ওরকমই একটা কিবোর্ড ছিল, শখে গিয়ে দিয়ে আসলাম দেখি যাই একটা শখে মানে কম্পিটিশানে অ্যাপিয়ার করা আর কি। তো হঠাৎ করে দেখি চ্যাম্পিয়ন হয়ে গেলাম। তারপরে ওখান থেকে আরও ইনস্ট্রুমেন্টালিস্ট ছিল। তারপরে মোট 20 জন বাচ্চা দেন এক টিম বানালো গভর্নমেন্ট থেকে, পাঠানো হলো অলমোস্ট ওয়ার্ল্ড ট্যুর আর কি। তো দ্যাট ওয়াজ দ্য বিগ ইন্সপিরেশন ইন মাই লাইফ, যে ওই কিবোর্ডটা যে কত বড় একটা ইনস্ট্রুমেন্ট, তখন তো পৃথিবীর অনেকে চেনেই না, মানে বাংলাদেশেই চেনে না কথা। তখন আমি জানতে পেরেছি কিবোর্ডটা আমার চোখ খুলে দিয়েছে যে ওয়ার্ল্ডে গিয়ে যে এটা কী জিনিস। তারপরে বাংলাদেশে ব্যাক করে ওটা নিয়েই আমার পথ চলা আর কি। বাহ, একটা সময় মানাম আহমেদ এবং আপনি অনেককেই কিন্তু জোরকা ঝাটকা দিয়েছেন।
এবং আপনারা কিন্তু সেই সময়ের এত চমৎকারভাবে কিবোর্ডটাকে সবার সামনে এনেছেন এবং আপনাদের কাছে খুব এক্সক্লুসিভ কিবোর্ড ছিল। একই সাথে কিন্তু আপনাকে ওই সময় বলা হতো যে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কিবোর্ডিস্ট। নিজে বললে ব্যাপারটা কেমন হয় না, মানুষ হয়তো বলতো ঠিক। তবে হ্যাঁ, প্যারালালি মানাম ভাই তো অবশ্যই আমার মানে গুরুর মতো। উনি ওনার পরে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি এবং তখন অনেক কিবোর্ড প্লেয়ারই ছিল, তবে ডিমান্ড ছিল আমার আর মানাম ভাইয়ের অনেক বেশি। বাহ বাহ, দারুণ ব্যাপার। চাইমের মতো জনপ্রিয় ব্যান্ডের সঙ্গেও কিন্তু আপনি যুক্ত ছিলেন, এমনকি ওয়ারফেজের সঙ্গেও আপনি বাজিয়েছেন। তখন থেকেই কি সঙ্গীতকে বলেছিলেন তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাজবো না? তুমি আমার ঝুড়ির খবর হানির খবর সব বের করছি, আরামে বসে প্লিজ আরাম করে বসুন। না, ব্যান্ডের ব্যাপারটা কি, মানে আমাদের কিন্তু ছোটোকালে সব ধরনের মিউজিক আমরা করেছি, হেভি মেটাল থেকে শুরু করে ক্লাসিক্যাল পর্যন্ত। কোনো আমার মাল্টিপল একটা মানে সারাউন্ডিংস ছিল। ফিল্মে গেলে একরকম মিউজিক করতে হতো, ব্যান্ডের ওয়েস্টার্ন মিউজিক করতাম, তবে নিজের লিসেনিংগুলো ডিফারেন্ট ছিল। আমি অ্যারাবিয়ান গানও শুনতাম, আবার উর্দু পাকিস্তান গাজল টাজল শুনতাম। তো এই ব্লেন্ড কালচারগুলো আমাকে যে ইনপুট দিয়েছে, আমার মনে হয় এটা আমার ক্যারিয়ার অনেক প্লাস পয়েন্ট। দ্যাটস ট্রু, এটা সত্য। আচ্ছা, আপনাকে আমি আজকে বিভিন্ন পর্যায়ে সারপ্রাইজ দেব। আচ্ছা, আমার প্রথম সারপ্রাইজ প্রস্তুত, দেখি দেখি। চলুন পর্দায় চোখ রাখি। শওকত আলী ইমন তো আমার ছোট ভাই, বেশ ছোট। তোর কাজ সম্পর্কে আমি কি বলবো, যেটাই বলবো সেটাই শোনাবে, মানে বেশি প্রশংসা করছি বা কেউ। তো খুবই ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে। ও মেলোডি যেরকম করেছে সেরকম রিদমিক গান, তালের গান বা যে কোনো গান ওর খুব স্বাচ্ছন্দ্য, খুব একটা হয়ে যায় আর কি। ওর নেচারটাও ওরকম, খুব মজা করে। ও যেমন আমাদের ঘরোয়া কোনো পার্টিতেও না আসা পর্যন্ত পার্টি জমে না, ও খুব জমায় রাখে, ভীষণ হাসি খুশি, ভীষণ। ও না আসলে পার্টি জমে না। তো এরকম আবার উল্টা দিকও আছে, যেমন প্রচণ্ড অভিমানী, ও বুঝতে দেয় না কাউকে, অভিমান করলে বুঝতে দেয় না। তো এগুলো আছে। তোর গান নিয়ে একটু বলি যে আমার জন্য বেশ কিছু গানও করেছে, অসাধারণ অসাধারণ গান। তো সেগুলোর মধ্যে পুরো ক্লাসিক্যাল বেসড গানও আছে, আবার দেশের গান আছে, সব রকম গানেও খুব স্বাচ্ছন্দ্য। তো আর যেটা হয় যে আমার সাথে গান গাইতে গেলে, আমার সাথে যখন গান করে তখন ও যত কঠিন কঠিন কাজ, মানে ও যেহেতু জানে এটা আমার গলায় আসবে, বা সমস্ত কঠিন কঠিন কাজগুলো আমাকে দিয়ে দেয়, আর আমি করে ফেলি। আর ও থাকলে আমি খুব স্বাচ্ছন্দ্য থাকি। ও আমার মিউজিকে থাকলে আমার আর কোনো টেনশন থাকে না। আগে যখন আমার সঙ্গে বাজাতো স্টেজে, আমার রিহার্সালও করতে হতো না, মানে ওর দিকে তাকালেই ও বুঝে নিত আমি কি চাচ্ছি বা ও কি চাচ্ছে এখন। আর যেটা বলবো যে আমাদের পরিবারটা একটা খুব সুন্দর পরিবার, চমৎকার। আমাদের ভাই বোনের মধ্যে বন্ডিংটা, আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে আমাদের ফ্যামিলি টাই যেটা বলি, অসম্ভব ভালো। আর আমাদের একটা গ্রুপ আছে শুধু ভাই বোনের, সেখানে আমরা মাঝে মাঝে অনেক রকম মজা করি। যেমন একজন একটা লাইন লিখে ছেড়ে দিল, সেটা দিয়ে মিলিয়ে আর একজন লিখলো, সেটার সাথে মিলিয়ে, মানে এগুলো চলতেই থাকবে সারাদিন। এই ধরনের মজা আমরা খুবই করি। আর ইমনকে কি বলবো, ও তো যথেষ্ট বুঝে, এখন তো আর ছোটো নেই, ও বুঝে যে কীভাবে কোথায় কাজ করতে হবে। ওর খালি রাগ একটু বেশি, সেটা একটু কন্ট্রোল করতে হবে, রাগটা খুব বেশি। তো তাহলে চলার পথে আর কোনো সমস্যা হবে না। আর আরও সুন্দর সুন্দর গান কর ইমন, আরও সুন্দর সুন্দর গান কর, অনেক সুস্থ থাক, ভালো থাক, সেটাই দোয়া করি সবসময়। আরো আছে, ওয়েট 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 অ্যান্ড সি। আমাদের দেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠিত একজন সঙ্গীত পরিচালক। শুধু তিনি সঙ্গীত পরিচালক নন, একজন অত্যন্ত উঁচু দরের একজন যন্ত্রশিল্পী। তিনি পিয়ানিস্ট, পিয়ানো, কিবোর্ড, গিটার এবং অন্যান্য যন্ত্রে তিনি অত্যন্ত পারদর্শী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে, সে গানের একটা তালিকা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধু এইটুকু বলি, আমার জীবনের এবং আবিদা সুলতানার জীবনের যতগুলো উল্লেখযোগ্য গান আছে সেগুলোর সঙ্গে শওকত আলী ইমন জড়িত আছে, একজন যন্ত্রশিল্পী হিসাবে, একজন সঙ্গীত পরিচালক হিসাবে এবং অত্যন্ত চমৎকার সহায়ক একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমাদের সঙ্গে থাকেন।
এবং আমাদের ব্যক্তিগত জীবনে তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, নিকট আত্মীয়তার সম্পর্ক, সে বিষয়ে বলবো না। শুধু তার গানের কথা, তার কোয়ালিটির কথা বলতে চাইছি, যে তার বিশাল একটা গুণ হলো এত তাড়াতাড়ি, এত সহজে একটা যে কোনো গান সে রপ্ত করে নিতে পারে, এবং তার জন্য উপযুক্ত মিউজিক বানাতে তার খুব কম সময় লাগে, অতি অল্প সময়ে সে চমৎকার যন্ত্রানুষঙ্গ করতে পারে। আমার বেশিরভাগ গানেরই যন্ত্রানুষঙ্গ ওর করা। আলাউদ্দিন আলীর যে সমস্ত গান আছে সেগুলো বেশিরভাগই তারই করা। সারা পৃথিবীতে সে এইভাবে সঙ্গীত নিয়ে কাজ করে যাচ্ছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় সে কাজ করে, এবং আমাদের দেশে তো বটেই। তার উল্লেখযোগ্য কাজ, একটা গান একটু আমি গেয়ে দিই তাহলে বোঝা যাবে, তার সুরের একটি গান। শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন, তবু আজ মনে হয় হয়নি কিছু, তোমায় ভালোবাসা আরো ছিল প্রয়োজন। এই ধরনের গান সে করে, হালকা চালের গানও করে, সিরিয়াস টাইপের গানও করতে পারে। চলচ্চিত্রে সে পুরস্কৃত হয়েছে বহুবার। আমি তার সর্বাঙ্গীন আরও সফলতা কামনা করছি, এবং আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে সে জায়গা করে নিতে পেরেছে, এবং আরও তার জনপ্রিয়তা দীর্ঘায়িত হবে। এবার আমি শওকত আলী ইমনকে একটা উপদেশ দিতে চাই। উপদেশ আর কিছু নয়, যে গান নিয়ে সে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যেভাবে সে প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছে, প্রযুক্তি তার কাছে একেবারে হাতের মুঠোয় সব কিছু। বাংলাদেশে যতগুলো সঙ্গীত পরিচালক প্রযুক্তি নিয়ে কাজ করছে, সে 2-3 জনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এবং আমি মনে করি এখন তার সময় হয়েছে প্রযুক্তির বাইরে ইমোশনটাকে ব্যবহার করে আরও অনেক ভালো ভালো বাংলা গান সে তৈরি করুক। এটা আমার উপদেশ এবং চাহিদা। আমরা 7 ভাই বোন, 5 বোন 2 ভাই। আমরা পরপর 5 বোন, তারপর 2 ভাই। শওকত আলী ইমন হচ্ছে 7ম। মানে আমরা যদি আমাদের 7 ভাই বোনকে সারেগামার সুরে বাঁধি, সারেগামা পাধানিসা, তাহলে ইমন হচ্ছে নি। কিন্তু একটা খুব জরুরি নোট সারেগামার জন্য। এবং ইমনও বোধহয় তাই প্রমাণিত করেছে যে আমাদের 7 ভাই বোনের মধ্যে সবচাইতে মানে সঙ্গীতময় জীবন, যার খুব ব্যস্ততম এবং খুব প্রতিভাময়, সেটা হচ্ছে ইমন। ইমন কিন্তু একেবারে মানে শৈশব থেকেই সে মিউজিকের সঙ্গে মন প্রাণ দিয়ে ও ইনভলভ। আমার মনে আছে ইমন যখন ক্লাস 6-7-এ পড়ে, তখন আমার মেজো বোন রেহানা সুলতানা জাপান থেকে ওর জন্য একটা ছোট্ট কিবোর্ড এনে দিয়েছিল। আর তারপর থেকে শুরু হলো, ওই কিবোর্ডটাই ওর খেলার সাথী হয়ে গেল। অন্যান্য সব কিছু বন্ধ করে ও ওই কিবোর্ড নিয়ে, আমার মনে আছে আব্বা মাঝে মাঝে ওকে বকাও দিতেন, সারাক্ষণ তুমি পড়াশোনা বন্ধ করে শুধু কিবোর্ড নিয়েই পড়ে আছো। কিন্তু ওর যে এই সঙ্গীতের প্রতি যে ওর ভালোবাসা, ওর যে নিষ্ঠা, মানে এটাতেই কিন্তু বোঝা যায় যে একটা ছেলে বাইরের সমস্ত কিছু বন্ধ করে সে সারাদিন ঘরের দরজা বন্ধ করে কিবোর্ড বাজাচ্ছে। এটা তখনই বোঝা গেছে যে আসলে ওর সঙ্গীতের ভবিষ্যৎটা কোন দিকে যাবে। আর একজন সঙ্গীত পরিচালক হিসাবে ইমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এবং আরও প্রতিদিনই দেখি ফেসবুকে ওর বিভিন্ন ধরনের পুরস্কার বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাচ্ছে। এগুলো সবই ওর কাজের স্বীকৃতির জন্য ও পেয়েছে, এবং চমৎকার কাজ করে। আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি ফ্লোরিডাতে থাকি, ও যখনই আমেরিকাতে যায় কোনো শোতে, ওর কিন্তু মানে প্রধান ঠিকানাটা হয় ফ্লোরিডাতে, আমার বাড়িতে। ওখানেও থাকে, তারপরে ওখান থেকে বিভিন্ন জায়গায় শো করতে যায়। তো ওই সময় আমাদের ভাই বোনের আড্ডা, ঘোরাফেরা, মানে চমৎকার সময় ওর সঙ্গে কাটে। আর এছাড়া 1993 থেকে 97 সাল পর্যন্ত আমি বিটিভিতে বাচ্চাদের একটা অনুষ্ঠান পরিচালনা করি, সেটার নাম ছিল শোরগোল। আমার সঙ্গীত পরিচালক ছিল ইমন সবগুলোতে। আমি 3 বছর করেছিলাম ওই শোরগোল অনুষ্ঠানটা, এবং সবগুলো এপিসোডে ইমন ছিল। ইমনের সঙ্গে আসলে আমার সঙ্গীতের বোঝাবুঝিটা এরকম যে আমি কিছু বললে ইমন বুঝে যায় যে ইমন এরকম চাচ্ছি, এরকম একটা মজার একটা সিন হবে, ইমন বুঝে যায়, আর কিছু বলতে হয় না, ও বুঝে গানটা তৈরি করে দেয় ওইভাবে, কিছু আর বলার দরকার হয় না। ইমন, তোমার সঙ্গীতময় জীবন সম্পর্কে আমার কিছু বলাটা বেশি হয়ে যাবে, কারণ তোমার
সঙ্গীতের জীবন এতটাই প্রসারিত যে এখানে আমার কিছু বলাটা ঠিক হবে না। তারপরেও বড় বোন হিসাবে তোমাকে বলবো, আরও কাজ করো, সুন্দর সুন্দর কাজ করো, সুস্থ থাকো, ভালো থাকো। কি বলবেন? সত্যি কথা, এই জীবনের প্রথম ফ্যামিলি মেম্বারদের থেকে এত ভিতরের কথাগুলো কোনো শুনিনি। এই যে এই অনুষ্ঠানের মাধ্যমে যে শুনতে পেলাম আপনাদের কথা, দুলাভাইয়ের কথা, কখনো কিন্তু সামনাসামনি বলেনি, খুব স্বাভাবিক, উনি বলেনি। পরিবারের মানুষেরা বলেন আমি না। সত্যি ইমোশনাল হয়ে গেছি। আসলে আমার হচ্ছে কি, আমার বাবা অনেক আগে মারা গেছেন, মাও মারা গেছেন প্রায় অনেক দিন হলো, 14-15 বছর হলো। আমার মা মারা যাওয়ার পরে একদম মানে মানে বাবা মায়ের জায়গাটা একদম আবিদ আপা, রফিক ভাই, মানে একদম আপার আমাদের থেকে অনেক বড়। তো ওই জ্ঞান হওয়ার পর থেকে ওনারা, আমি একদম কিন্তু আবিদ আপার কোলেই মানুষ হয়েছি, মানে ছোট এত ভাই। অনেক ছোট হ্যাঁ। ভাই হিসেবে। তো ওনাদের দোয়ায়, সত্যি কথা, আমি আজকে যদ্দূর হতে পেরেছি বা করেছি ওনাদের দোয়াতেই পেরেছি। আর ওনাদের ইন্সপিরেশন, সত্যি কথা, আবিদ আপা, রফিক ভাই, আমার সব ভাই বোন, চিত্রা আপা বললেন যে ওনাদের সত্যি ইন্সপিরেশন ছিল সাংঘাতিক। আর বাবা মা তো চাইবেই যে হয় কি, সঙ্গীতকে ক্যারিয়ার হিসেবে নেওয়াটা আমাদের সময়ে এটা খুব রিস্কি একটা ছিল ব্যাপারটা। মিউজিক করে কি ক্যারিয়ার করা যায়, সংসার চলবে কীভাবে, বা হচ্ছে না ইনকামের ব্যাপার আছে, সবাই একটা স্টেবিলিটি চায় যে সে চাকরি করুক বা জব করুক, পাশাপাশি মিউজিক করুক। কিন্তু একবার ফুল টাইম মিউজিক করেছে, আমি জীবনে কোনো জব করিনি। আচ্ছা, তো এইটা একটা টেনশনতে কাজ করেই। তো আমার মায়ের কথা ছিল যে পড়াশোনাটা শেষ করে তারপরে তুমি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তারপরে আমার পড়াশোনার পাশাপাশি করেছি, আর পরে মিউজিকটাই ফুল টাইম করেছি, এবং একটা পুরাটা ইন্সপিরেশন ছিল আমার ফ্যামিলি থেকে। এবং আমি প্রাউড যে আমার এরকম একটা ফ্যামিলি থেকে আমি বিলং করি, Exactly. যে এই ফ্যামিলির Musical family. এনভায়রনমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা মিউজিশিয়ানের জন্য। একেবারেই তাই। আপনার হৃদয়ের বন্ধন, ভালোবাসার বড় বোনেরা আপনার জীবনে কিন্তু অনেক প্রভাব রেখেছে। সো সেই বড় বন্ধুর গল্প যদি একটু জানতে চাই। আমার বড় বোনরা মানে ছোটকাল থেকেই দেখছি আমার বাসায়, আমার বড় বোন আমার থেকে অনেক বড়, আমরা সবার ছোট। হ্যাঁ। তো সবচেয়ে আদরের ভাই ছিলাম বলি, আমার এক ছোট ভাই হিসেবে যেটা হয়, মুন্না। মুন্না কোথায়, মুন্না কোথায়, এই বোনের কাছে যাই, ওই বোনের কাছে যাই। আর আরেকটা পার্ট হলো রফিক ভাই। রফিক ভাই আমার মানে জ্ঞান হবার পর থেকে রফিক ভাইকে আমি দুলা ভাই হিসেবে দেখছি। একদম মানে একদম ছোটোকালে বিয়ে হয়েছে আমার, আমি যখন ছোটো ছিলাম। তো রফিক ভাইকে না কখনো দুলা ভাই মনে হয় না, বড় ভাইয়ের মতো মনে হয়। তো এই ভাই বোনের ব্যাপারগুলো না একদম মানে আর আমাদের ফ্যামিলি বন্ডিংটা এত বেশি, মানে কোনো কিছু হলে আমরা ফ্যামিলি একসাথে, কিছু হলে ফ্যামিলি একসাথে, মানে আমাদের কোনো বিপদ আপদে হোক, খুশি আনন্দে খুশিতে সব জায়গায় আমরা একসাথে থাকি। এই তো বাহ, দারুণ। প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের কারণেই নাকি আমি শুনেছি যে আপনি দুচোখের স্বপ্ন দেখেছিলেন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করার। 5 এপ্রিল 1996 মুক্তি পেয়েছিল আপনার প্রথম চলচ্চিত্র রুটি। রুটি। সেই ঘটনা শুনবো। ওয়েল, দিস ইজ এ বিগ স্টোরি। আমি তো গ্র্যাজুয়ালি তো আমি মিউজিক শেখার জন্য, আমি যেটা সবাইকে এখনও বলি যে মিউজিকটা একটা গুরুমুখী বিদ্যা। এটা না মানে বই পড়ে মিউজিক শেখা যায় না, প্র্যাকটিক্যালি শিখতে হয় গুরুদের সাথে গিয়ে। তো আমার যে টার্গেটটা ছিল যে আমাকে মিউজিক ডিরেক্টর হতে হবে, সে কারণে আমার বিভিন্ন শ্রদ্ধেয় বাংলাদেশে যারা ছিলেন, সেই শ্রদ্ধেয় সত্য সাহা, আলম খান ভাই, আলাউদ্দিন আলী ভাই, বুলুল ভাই, এনারা সবাইকে আমি টুকটাক করে অ্যাসিস্ট করেছি। মানে লংগেস্ট টাইম করেছি লাস্ট টাইম বুলুল ভাইয়ের সঙ্গে, সবচেয়ে লং টাইম আমি ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। ওটা আমার স্কুলিং ছিল ডেফিনেটলি, আমার মিউজিক্যাল জার্নি এবং মিউজিক স্কুলিং যেটা, ওই অ্যাসিস্ট্যান্ট লাইফটাই। তো বুলুল ভাই তখন প্রচণ্ড বিজি, মানে ওনার ক্যাজুয়ালি পাওয়া যায় না। এই প্রডিউসাররা বসে থাকে সকাল থেকে, আমি ওনার তো কাজ করছি সারাদিন, উনি এখানে গান লিখছেন, আর একটা ডিরেক্টরের গান লিখছেন। তো এত ব্যস্ত, তখনকার একটা ডিরেক্টর ছিলেন এনায়েত করিম নাম, প্রডিউসার ছিল স্যার। তো এনায়েত করিম ভাই পরপর 3 দিন বসে আছে সারাদিন স্টুডিওতে। এখন বুলুল ভাই কাজ করছে, আর উনি আমার সঙ্গে গল্প করতে, ভাই ভাই কেমন আছো, বরিশালের একটা মানুষ ছিলেন, ওনার আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তো বললো যে টাইম পাচ্ছে না। তো একদিন আমাকে 3 দিনের দিন সকালে আমার বাসায় ফোন করলেন যে ইমন, বুলুল ভাই তো কোনোভাবেই টাইম দিচ্ছে না, তুমি একটু বোঝায় বলো। আমি বললাম যে ভাই আমি তো বলেছি, এখন উনি তো এত ব্যস্ত জানেন। তখন বলে কি, মনে একটা কাজ করো, আমার ছবির গানগুলো তুমি করে দাও। আমি এটা তো অসম্ভব ভাই, এটা তো আমি বুলুল ভাইয়ের, আর আমি তো এখন মিউজিক ডিরেক্টর এখনো হইনি,
হয়েছে মানে কি, তখন ক্যাসেটের কাজ করি বা টিভির কাজ করি, ফিল্মে করা হয়নি। তখন বলে তোমাকে তো শুরু করতে হবে এক সময়। আমি বললাম না, আমি তাহলে এভাবে বলতে পারবো না, আমি একটু বুলবুল ভাইয়ের সাথে কথা বলিনি। তো সেই কারণে বুলবুল ভাইকে ফোন করা যে বুলবুল ভাই এনার করিম ভাইয়ের আপনি ছবিটা করবেন না? বলে কি ইমন আমি মনে করতে পারবো না, তুমি একটা কাজ করো, এটা তুমি বলে দাও অন্য কাউকে দিয়ে করা নিতে। তো আমি তখন বললাম যে ভাইয়া উনি তো আমাকে করতেছেন বলতে। তো বুলবুল ভাই এত খুশি হয়েছে, এবারে আলহামদুলিল্লাহ ইমন আমি অনেক দোয়া করছি, বাহ। তুমি শুরু করো এবং তুমি অনেক দূর যাবা ইনশাল্লাহ। দারুণ দারুণ। তো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তো এনার একটা অনিম ভাইয়ের ছবি, নাদিম মাহমুদ সাহেব ডিরেক্টর ছিলেন, এবং ওই ছবিটা সত্যি কথা ওই সময় খুবই জনপ্রিয় হয়েছিল, গানগুলোও জনপ্রিয় হয়েছিল, এবং প্রথম ছবি দিয়েই ব্লাস্ট, এবং তারপরে আমার এই জার্নি বাকিটা এখন ইতিহাস। চলছে, বাকিটা ইতিহাস। এখন আপনার জন্য আরো কিছু চমক অপেক্ষা করছে। ওহ, তো আপনি কি প্রস্তুত? একদমই তো একদম। চলুন তাহলে পর্দায় চোখ অপ্রস্তুত না রাখি। হলে হলো। ইমন ভাইয়ের সাথে আজকে আমাদের 36 বছরের সম্পর্ক। ইমন ভাই আমার ভাইয়ের বন্ধু এবং আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড। আজকে 36টা বছর ধরে আমরা একসাথে সবাই ঘুরি ফিরি, একসাথে খাওয়া দাওয়া। ইমন ভাইয়ের কাছে বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট। তার মিউজিকের পরে তার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার বন্ধুরা। রাইট। সো আমরা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। কোনো অনুষ্ঠানই ইমন ভাই ছাড়া জমে না। ইমন ভাই Right. হচ্ছে আমাদের আড্ডার মধ্যমণি। ইমন ভাইকে অল দ্য বেস্ট, এবং উনি আরো বড় হোক, আরো সুনাম অর্জন করুক, আরো অনেক অ্যাওয়ার্ড রিসিভ করুক, এই দোয়া করি। আরো আছে আরো আছে। শওকত আলী Oh my আমার বন্ধু, স্কুল থেকে আমরা 6 থেকে একসাথে। 6 থেকে। আমরা অনেক স্মৃতি এ পর্যন্ত। লাঞ্চে আমরা একসাথে হাত ধরে ঘুরতাম। আমার বেস্ট ফ্রেন্ড স্কুলে হচ্ছে গিফটেড চাইল্ড। ও ছোটবেলা থেকে যেটাই করতো সেটাতে আই থিঙ্ক উড হ্যাভ বিন সাকসেসফুল। খুব ভালো। আমার মনে আছে যে 7-8-এ থাকতো একবার নিজে হাতে স্পিকার বানানো। ও হ্যাঁ, ইলেকট্রনিক্সের টেকনোলজি তো খুব ভালো ছিল। আমি শিওর ওর ক্যারিয়ার এটা অনেক হেল্প করেছে। ব্যাডমিন্টন ইজ ভেরি গুড ব্যাডমিন্টন প্লেয়ার্স। ও এবং সুমন এবং ইমন দুই ভাই, ওরা যদি সিরিয়াসলি খেলতাম শিওর ন্যাশনাল টিমে খেলতো। দুরন্ত অ্যাডভেঞ্চার সাহসী ছেলে। আমরা যখন সাইকেল নর্মাল চালাতাম, ও এক চাকার উপরে সাইকেল চালাতো। বাবা। খুব রোমান্টিক। ওর খুব ভালো জোকস বলতে পারে, গান। খুব romantic, খুব ভালো jokes বলতে পারে। ফুল প্যাকেজ। কোনো জায়গায় গেলে, কোথাও কোনো একসাথে হলে ইজ ফুল অফ ফান। আমার দুটা জিনিস ওর খুব প্রিয়। আমার কাছে মনে হয় যে দুটা জিনিস ওকে খুব আলাদাভাবে করেছে। একটা হচ্ছে যে ওর ফ্রেন্ড সার্কেল এবং প্রফেশনাল, এই দুটা সেক্টরকে আলাদা করেছে। আমি এত বছর এত ক্লোজ ফ্রেন্ড, এত বছর ধরে আমরা একসাথে, কিন্তু আমার মনে পড়ে না যে আমাকে কখনো শুটিংয়ে নিয়ে গেছে, বা আমাকে কখনো বলেছে গান করছি ওই করছি, বা ও কখনো দুটাকে কখনো মিক্স করে নাই। আমার মনে হয় এটাও একটা বড় গুণ। সেকেন্ড হচ্ছে ও যে এত বড় একটা সেলিব্রিটি আমাদের কখনো বুঝতে দেয় না। আমরা এটা হয়তো অনেক এসছে ফ্যামিলি থেকে, খালাম্মা এটার জন্য ওনাদের ইমনদের তো সবাই ফ্যামিলিতে অনেক স্টার, বাট আমাদের কখনো বলে নাই যে এরকম এত পুরস্কার পাচ্ছে, এত পেয়েছে। যখন তখন বলেছে আমি আজকে এই জাতীয় পুরস্কার পেয়েছি। মানে এত বড় একটা সেলিব্রিটি কখনো আলাদাভাবে কখনো অ্যাপ্রিসিয়েশন চায় নাই। আমরা একসাথে কোনো দাওয়াত হয় না, কোনো প্রোগ্রামে যেখানে আমরা ওকে বলেছি আসে না, এরকম হয় নাই। সো দিস ইজ আই থিঙ্ক ভেরি ইউনিক কোয়ালিটি, এবং ও বন্ধু হিসেবে অসম্ভব একটা ভালো ছেলে। ওর জন্য সবসময় দোয়া থাকবে। ও জানে যে আমরা ওর জন্য যে কোনো সময় ওর পাশে আছি। শীঘ্রই দেখা হবে দোস্ত, ভালো থাকিস। তোর জন্য দোয়া রইল অনেক। লাভ ইউ। মাই গড, কেমন দিলাম? মানে বিশাল। ওরা কিন্তু দেশে নেই, ওরা বাইরে আছে এখন। মানে আমি খুব লাকি যে আমার 5-6টা খুব বেস্ট ভালো ফ্রেন্ডস বন্ধু আছে, আছে। যারা একদম স্কুল লাইফ থেকে। আর আমার লাইফের প্রথম বেস্ট ফ্রেন্ড হলো লিটন। আর এর আগে জয়া কথা বললো, লিটনের ওয়াইফ হলো জয়া। আবার জয়ার হাজব্যান্ড হলো, সেও আমাদের ফ্রেন্ড। মানে ফ্রেন্ডের মধ্যে বিয়ে শাদী হয়ে একটা, এবং আমরা একসাথেই বড় হয়েছি। সত্যি কথা আমাদের বন্ডিংটা খুবই ভালো। আমার সত্যি কথা আমি সবাইকে বলি যে আই এম সো লাকি টু হ্যাভ ফিউ ফ্রেন্ডস, যারা ট্রুলি ফ্রেন্ড বলা যাদেরকে, যে কোনো বিপদে আপদে, যে কোনো কনসালটেশন, যে কোনো, ওরাও আমরা শেয়ার করো কোনো কিছু।
আর ওদের একটাই কথা যে আড্ডাবাজি হলে মানে আমি ছাড়া হবে না। আমিও মনে করি যে ঠিক আছে যাই আড্ডাটা মারি, এই আর কি। আরে বাহ, আড্ডা তো অনেক জমে উঠেছে, বাট এই মুহূর্তে আমি একটু ছোট্ট একটা ব্রেক নিতে চাই। Sure. চা নাকি কফি? কফি প্লিজ। কফি উইথ সুগার না উইদাউট সুগার? অল্প সুগার। আর মিল্ক? Milk. মিল্ক হবে, দ্যাটস ফাইন। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। Oh, thank you so much. ওয়েলকাম, আপনার কফি রেডি। Thank you. এবার একটু ট্রাই করে দেখুন ঠিক আছে হ্যাঁ। কিনা। Perfect. আসলে এটা খুশি একদম করার জন্য excellent. বললেন? না আসলে ভালো হয়েছে। দ্যাটস গুড। প্রিয় দর্শক, ফ্রি এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার নাইটে। আজ আমার অতিথি প্রায় 400 সিনেমা এবং 4500 গানের সুরস্রষ্টা শওকত আলী ইমন। অসংখ্য গান এবং আজকে আমি এক একটি গানের গল্প শুনবো। প্রথমেই দিল দিল, হ্যাঁ, যে গানটির ভিউ প্রায় 145 মিলিয়ন। একটা প্ল্যাটফর্মে। এই গানটি নাকি 10 মিনিটে সুর করা, হ্যাঁ এবং শাকিব খান বুবলি নাকি আপনার ভয়েস দিয়েই শুটিং করেছিলেন। হ্যাঁ, একটু জানতে চাই আমি সেই গল্প। এটা খুব ইন্টারেস্টিং। এই ছবিটার নাম বসগিরি। 2000 খুব সম্ভব 15 বা 16 সালে এটা রেকর্ডিং চলছিল। তো ওই সময় আমার ডিরেক্টর ছিলেন রনি, শামীম হাসান রনি খুব সম্ভব নাম, আর প্রডিউসার ছিলেন টফি খান। তো ওই সময় না আমি গানটা লিখেছি কবির বকুল, আমার অনেক গানের গীতিকার কবির বকুল। তো বকুল আমার স্টুডিওতে কাজ করছে, আমি আর বকুল তখন জেমস ভাইয়ের একটা গান করছিলাম, বড় কষ্ট কষ্ট লাগে এই অন্তরে। খুবই একটা স্যাড একটা গান, মুডটা এখন একটা গানের মুড থাকে না, খুব স্যাড মুডে গানটা করছি। হঠাৎ করে দেখি টফি ভাই ঢুকলো, সাকিব ভাই শিডিউল পাইছি বুঝছেন। আমি তো কি এই বস এখন এই গান, এখন একটা ডিস্কো গান লাগবে, সাকিব বুবলির ধামাকা, ওদের ভাষায়। আমি কি ভাই এখন একটা মুডে আছি, বস লাগবে না, আপনি আমাকে গানটা মুড চেঞ্জ করেন। আমার এত মেজাজ খারাপ, আমি বকুল দেখ তো 2টা লাইন লেখেন তো, বললে আমি একটু গিয়ে চা খেয়ে আসছি। দেখতে বকুল লিখছেন, আমি তো হয়েছি সারা ভালোবাসা দিশেহারা। হ্যাঁ, আমি দেন বুঝি না কিছু তুই ছাড়া। আরে করলাম, আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশেহারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল ছাড়া বাঁচা মুশকিল। হ্যাঁ, right. তারপরে গানটা করলাম, তবে বলে কি আরে ভাই এটাই তো হিট গান। আর কি ভাই এটা খুব 10 মিনিট একটু সময় দেন, সাইজ করি এটাকে, একটু প্রিসাইজ করা লাগবে। মনে হয় এটাই করে না, আমার পরশুদিন শুটিং। হ্যাঁ, আমি ঠিক আছে চলেন এটাই দিয়ে দিব। বিশ্বাস করো ওটাকে 10 মিনিটের মধ্যে স্ক্র্যাচ বানালাম, বিট দিয়ে করলাম, এবং তারপরে অনেক রাত পর্যন্ত বকুল অন্তরা লিখে দিল। আমি আমার ভয়েস দিয়ে হয় না মানে স্ক্র্যাচ দেই শুটিংয়ের জন্য, যে আপাতত ডিউপ শিট লিখতে হয় তো, কোন লাইনে কি এক্সপ্রেশন দিবে, ডান্স ডিরেক্টরের জন্য আমরা একটা ডামি দিয়ে দিই। তো ওই ভয়েসটা আমি দিয়েছি। পরে দেখি টফি ভাই 2 দিন কোনো খবর নাই। আমি কি 3-4 দিন পর ফোন দিলাম, ফোন ধরে না। পরে শুনলাম পুরো ইউনিট ব্যাংকক গিয়েছে। ও মাই গড। আমি ব্যাংকক গান ছাড়া কোথা থেকে গেল। 1 সপ্তাহ পর আসলো, এসে বলে কি মনে হয় গান শুটিং করে ফেলেছি। আমি কেমনে, বলে ওটা দিই আপনারটা দিই। আমার লিপেই বুবলি গেছে দিল দিল দিল, আমার লিপে শাকিব খানকে দিলাম নাকি ভাই। তারপরে বলে দেশে আসে ইমরান এবং কনা, এরপরে কনা ইমরানকে ডেকে গান, এবং এই গানের জন্য কিন্তু এরা দুজনই মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিল। আরো অনেক পুরস্কার পেয়েছে। হ্যাঁ, আরো অনেক পুরস্কার পেয়েছে, এক্স্যাক্টলি। আরেকটি গানের কথা যদি বলি, বুবলি 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 আমার সোনা বুবলি, হ্যাঁ। এই গানটির কম্পোজারও আপনি, এবং বুবলির যে বোন মিমি, হ্যাঁ মিমি, হ্যাঁ। তার সঙ্গে কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা আছে। সে কাজ করতে গিয়ে কি বুবলি সম্পর্কে আপনি কতটুকু তখন জানতেন? বুবলি তো অনেক ছোট ছিল মিমি থেকে, আর মিমি আমার অনেক গান করেছে। আচ্ছা। আমার মনে হয় 100-150-এর উপর ফিল্মে গান করেছে মিমি, তো খুবই ভালো শিল্পী। তখন মিমির সাথে রেকর্ডিংয়ে বুবলি আসতো, ছোট মিষ্টি একটা মেয়ে, তো ওরও গানের প্রতি খুব ইন্টারেস্ট ছিল। তো ও যে একেবারে কোনোদিন অ্যাক্ট্রেস হয়ে যাবে কখনোই কল্পনা করিনি।
তারপর তার গানের ইন্টারেস্ট ছিল, গান ওর গলাও কিন্তু ভালো, কণ্ঠ ভালো। তো রেকর্ডিং করতে করতে হঠাৎ একদিন দেখলাম ও নিউজ প্রেজেন্টার, হ্যাঁ তারপরে দেখি অ্যাক্ট্রেস নায়িকা এবং হয়ে গেছে। নায়িকা, আবার ওই ছবি মিউজিক ডাইরেক্টর আমি কি ব্যাপার, কি হচ্ছে এগুলা। তো ভালো লাগে যে একদম ছোটকাল থেকে দেখেছি। দারুণ। আপনি কিন্তু মেগাস্টার শাকিব খানের অসংখ্য সিনেমার গান কম্পোজ করেছেন, মিউজিক করেছেন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা আপনাকে আর তার সিনেমার গানগুলো মিউজিক করতে দেখছি না। এটি কি পাসওয়ার্ড সিনেমার যে আগুন লাগাইলো গানটির কথা আপনি বলেছিলেন, যে গানটি নকল বলেছিলেন, এ কারণে? না, ওটা নিয়ে আমার সঙ্গে শাকিব খানের ব্যক্তিগতভাবে কোনো কানেকশনই নেই, সত্যি হ্যাঁ, কথা। হ্যাঁ, এমন কোনো হ্যালো হাইও কোনোদিন হয়নি। হ্যাঁ। উনি আমাকে রেসপেক্ট করেন মিউজিক ডিরেক্টর হিসেবে, আমি ওনাকে রেসপেক্ট করি হিরো হিসেবে। প্রফেশনাল কোনো ক্লাস নেই। গান নিয়ে তো সমালোচনা হতেই পারে, আমি সমালোচনা করেছি কিছু কিছু, সেটা নিয়ে শাকিব খানের সাথে আমার কোনো কনফ্লিক্টই নেই। আর যেটা হলো যে যুগের, আমরা তো অনেক যুগ কাজ করলাম, নতুন জেনারেশন তো আসবেই, নতুন যারা কাজ করছে। আর আরেকটা জিনিস হলো যে আমি এটা শুধু পার্সোনালি একজনকে দোষ দিয়ে লাভ নেই, ফিল্মের একটা ট্রেন্ড হয়ে গেছিলো মাঝখানে, Right. যে দেশের বাইরে থেকে গান করে আনলে আমাদের একটা স্ট্যাটাস হাই হবে, আমরা বিদেশি গান দিয়ে আর বিদেশ থেকে গান করছি। তো হঠাৎ করে পার্শ্ববর্তী দেশ থেকে গান নিয়ে বাংলাদেশের ছবিতে যুক্ত করার একটা ট্রেন্ড শুরু হলো। তো ওর থেকে কিন্তু আমরা সরে গেছি বেসিক্যালি, ওই ট্রেন্ডের পর থেকেই। এবং তারপরে আস্তে আস্তে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন বাংলাদেশের কম্পোজার কাজ করছে এখন, সত্যি এটা খুবই ভালো জিনিস যে নতুন কম্পোজার যারা বাংলাদেশে, ওরাই চলচ্চিত্রে কাজ করছে এবং খুব সাকসেসফুলি গান করছে। আপনি কিন্তু ওপার বাংলায়ও 18টি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন, এবং মহেশ ভাটের সাথেও, মানে বলিউডের মহেশ ভাটের সাথেও আপনার কাজ করার কথা ছিল। হ্যাঁ। পরবর্তী তো আর হয়নি, কিন্তু সেই গানটি আবার বাংলাদেশের একটি সিনেমায় আপনি ব্যবহার করেছেন, ও প্রিয় আমি তোমার হতে চাই, ভীষণ ভীষণ পছন্দের একটি রোমান্টিক গান, এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ওয়ানে ব্যবহার হয়েছিল। সো তার মানে কিন্তু শুধু সারা বাংলায় আপনাকে খোঁজেনি, উপমহাদেশ আপনাকে খুঁজেছে। হ্যাঁ, এটা হয়েছিল। আর অনেক আবার কলকাতায় অনেকগুলো ছবির কাজ করছে, বাংলা ছবির গান। এবং একটা পর্যায়ে কি হলো কি, ওই যে ওদের পারমিশনের ব্যাপার আছে, তো এক পর্যায়ে ওদের শিল্পী সমিতি থেকে অবজেকশন দিল যে বাংলাদেশ থেকে মিউজিক ডিরেক্টর এসে কাজ করছে রেগুলার, যা হয় আর কি। পরে আমার ভিসা বন্ধ হয়ে গেল, প্রায় 10 বছর ভিসা পাইনি, যে ওদের অবজেকশন দেশ থেকে এসছে। তারপরে তো আর ওখানে কাজ করা হয়নি। তারপরে অনেক দিন পরে, তখন বাংলাদেশে রানিং আমার খুব হিট গান যাচ্ছে। তো হঠাৎ করে একদিন রাত্রেবেলা ফোন এলো, তো বলছে দিস ইজ মহেশ ভাট স্পিকিং। তাহলে কি কেউ যোগ করছে না কি? পরে বলে সত্যি সত্যি ওনার ভয়েস লাগছে। তো বলে তুমি একটা গান করো আমার জন্য, আমার সামনের ছবি। তো কি একটা হিরো ছিল, খুব রোমান্টিক সিং করতো, এটার নাম ভুলে গেলাম। যাই হোক, উনি হিরো আর কি। তো বললো যে এরকম একটা সিচুয়েশন, খুব রোমান্টিক একটা গান লাগবে। তা আমি কি করব, আমার একটা ফ্রেন্ড আছে খুব ভালো হিন্দি স্পোকেন, ও বাইরে বোম্বেতে থাকে। তো ওকে বললাম কিছু লিরিক আমি দিচ্ছি, ও করলো। তো গানটা ছিল আধি আধি চাঁদ ভিগি ভিগি রাত, হ্যাঁ, कोई तो कुछ कम नहीं। বাহ, মানে आधी आधी चाँद भीगी भीगी रात, कोई तो कुछ कम नहीं। বাহ। তারপর আরো কি আছে, তারপরে ব্রিজ লাইনটা হলো পিয়া রে তেরে বিনা জিয়া না লাগে। বাহ, এবার কি বাংলাটা একটু দিয়ে দিবেন? আমার ও অসম্ভব প্রিয় প্রিয় গান। আমি তোমার হতে চাই, চোখে রাখো চোখ, কিছু কথা হোক, বলবে শুনবো আমি, হাতে রাখো হাত, সারা দিন রাত স্বপ্ন পথে নামি, সুখেরই এ লগনে তুমি আমি দুজনে, প্রেমের সুখের পৃথিবী সাজাই। প্রেমেরই পৃথিবী সাজাই। এই আর কি, ও প্রিয় আমি তোমার হতে চাই। আমি তোমার হতে চাই। তো যে কারণে হলো যে মহেশ ভাটের গানটা পাঠালাম, উনি তো প্রচণ্ড খুশি। উনি রাত্রেবেলা থাইল্যান্ডে শুটিং করছিলেন, ওখানে স্পিকারে বাজিয়ে আমার হিন্দি ভার্সনটা শুনছে, এই মন ইউনিটের সবাই খুঁজছে। সামহাও ওনার প্রজেক্টটা বন্ধ হয়ে গেল কোনো একটা কারণে, প্রডিউসারের কারণে। তো আমাকে বললে এই গানটা তুমি রেখে দাও, আমি ডেফিনেটলি এই গানটা করবো 6 মাসের মধ্যে। ইন দ্য মিন টাইম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির গান শুরু হয়ে গেল। শাফিউদ্দিন সাবাই ডিরেক্টর, কবির বকুল গীতিকার,
তো আমাদের রুমান স্ক্রিপ্ট হ্যাঁ, ছিলেন, right. পুরো টিম আমরা কাজ করছি তখন হঠাৎ করে একটা রোমান্টিক গান লাগবে, তখন বকুল আমার হিন্দিটা শুনেছে, তো বলে মানে এই গানটা আমাদের দিয়ে দেন, এই গানটা দিয়ে দেন। আমি ঠিক আছে, ওটা হবে নাকি ইন্ডিয়াটা, এটা দিয়ে দিই। পরে এই গানটাই বকুল বাংলা ভার্সনটা লিখলো, অ্যান্ড দ্যাট বিকেম এ সুপার হিট, এবং আল্লাহর কাছে শুকরিয়া, এই গানটা জাতীয় পুরস্কার আসছে আমার কাছে। এক্স্যাক্টলি এবং গানটা তো দারুণ একটি গান, অন্যরকম। এবার অন্য প্রসঙ্গে যাব। শাবনূর মান্না জুটির প্রথম সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ, সঙ্গীত পরিচালনা করেছিলেন আপনি, নিশ্চয়ই আপনার মনে আছে। একই টিমের পরবর্তী সিনেমা দুই বধূ এক স্বামী, হ্যাঁ। তখন আপনি ছিলেন না কেন? ব্যাপারটা কি এরকম যে যার মনে ছিলে একদিন, আজ তুমি নেই, জানি তা? ও, এটা তো বিখ্যাত গান একটা। তুমি ভালো থেকো, তুমি পাশে থেকো, এই শুধু কামনায় আমার, যার মনে ছিলে তুমি একদিন, আজ তুমি নেই, জানি তার। না, এটা ওই সময় কি খুব সম্ভবত আমার ব্যস্ততা ছিল, অথবা মান্না ভাই অন্য কোনো জায়গায় কমিটেড ছিলেন, যে কারণে হয়তো অন্য ছবি, পরে আবার পরের থার্ড ছবি আবার আমি করেছি। এটা গ্যাপ হতেই পারে, একটা হয় কি, একটা সবসময় একটা টিম তো মানে একসাথে কম্প্যাক্টলি কাজ করতে পারে না। ওকে, এবার আপনার জন্য আরো কিছু সারপ্রাইজ রয়েছে, গেস করতে পারছেন কারা হতে পারে? কে নো হতে পারে, আইডিয়া কারা কি হতে করেছো পারে? তোমরা, জানি না। ওকে, চলুন পর্দায় চোখ রাখি। শওকত আলী ইমন আমাদের চলচ্চিত্রের একজন শক্তিমান সুরকার। শক্তিমান বলার কারণ অনেকেই ইমনকে বলে হিট মেশিন, তবে আমি হিট মেশিন বলবো না, আমি বলবো যে একজন ট্যালেন্টেড কম্পোজার আমাদের চলচ্চিত্রের জন্য। তো অবশ্যই ইমনের সঙ্গে আমার পরিচয় আসলে 1990 সালের দিকে, কিন্তু ওর সঙ্গে একদম পুরোপুরি কাজ শুরু হয় আসলে 1996 সালে। সেটা ইমনের প্রথম চলচ্চিত্রে রুটি ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে ও যখন দায়িত্ব পায়, সেই যে 1996 সালে রুটি চলচ্চিত্র এনায়েত করিম পরিচালিত ছবি দিয়ে আমার ইমন বকুল জুটির শুরু হলো। তারপর থেকে আমি 2024-এ লিপস্টিক একটি ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবিতে সর্বশেষ ওর সঙ্গে আমি গান করি। তো আমাদের এই দীর্ঘ যাত্রা পথে, সেটা আমি 96 থেকে 24, মানে 28 বছর, অলমোস্ট 28 বছর একসঙ্গে কাজ করেছি। আমাদের ইমনের চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে যতগুলো চলচ্চিত্রে সে সঙ্গীত পরিচালনা করেছে, ইমনের সেই ছবিতে আমি বলবো যে তার 90% গানই আমার লেখা, এবং ওর যতগুলো সুপারহিট গান আছে শওকত আলী ইমনের সুরে, সেইও মানে প্রায় সবগুলো গানই আমার লেখা। আর ব্যক্তিগত জীবনেও ও আমার একজন ভালো বন্ধু, ওর সঙ্গে অসংখ্য স্মৃতি, কাজের স্মৃতি তো অসংখ্য অনেক স্মৃতি রয়েছে। তবে যেটা হয়েছে যে বিখ্যাত শিল্পী জলি মুখার্জি, তিনি ওই সময় বাংলাদেশে এসেছিলেন একটা প্রোগ্রামে, তো তখনই ইমনের কাছে খবর আসে যে জলি মুখার্জি এসছে, একটি গান তাকে দিয়ে করিয়ে নেওয়া যেতে পারে। তখন এই এনায়েত করিমের একটি ছবিতে আমরা এই গানটা দ্রুত করেই, মানে 7টার সময় গিয়ে বসি, 8টার মধ্যে গান কমপ্লিট, 9টার সময় স্টুডিওতে জলি মুখার্জি এলেন এবং উনি 20-25 মিনিটে গানটা গেয়ে দিয়ে গেলেন, এবং এই গানটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। তো দ্রুত আমরা গান করতে পারতাম বলেই তখন আমাদের কাছে প্রচুর ছবি আসা, এবং সবাই ইমন বকুল জুটির উপরই নির্ভরশীল হয়ে গিয়েছিল এক প্রকার। তো এরকম আমরা অসংখ্য কাজ করেছি, অসংখ্য স্মৃতি আছে। তা আমি ইমনের প্রতি অনেক শুভকামনা জানাই। ইমন যেন আরও অনেক সফল হয়, অনেক ভালো গান উপহার দেয়, এবং ইমন যেন হিট মেশিন হিসেবেই সবার কাছে, শ্রোতার কাছে পরিচিতি অব্যাহত থাকে। শুভকামনা। আরো আছে বাংলা গানের অন্যতম জনপ্রিয় একজন সুরকার হচ্ছেন শওকত আলী ইমন। ইমন জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন সুরকার, আমাদের দেশের গর্ব। ইমনের সাথে আমার প্রথম পরিচয়
সারগাম রেকর্ডিং স্টুডিওতে। ও তখন সম্ভবত ক্লাস 8-এ পড়ে, 8-এ বা একদম 9-এ। এত আগে? ও মনে হয় সবচেয়ে ছোট ছিল একটা ছেলে যে প্রফেশনাল জায়গায় কিবোর্ড বাজাতো। এবং ও আমার যতদূর মনে পড়ে, আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুণী সুরকার সত্য সাহা, Right. তার অ্যাসিস্ট্যান্ট ছিল ইমন। এবং এরকমই একটা সেশনে ইমনের সাথে আমার পরিচয়, এবং অনেক গভীরভাবে তার সাথে আমি কাজ করতে পেরেছি যখন জেমস ভাইয়ের অনন্য অ্যালবামে হ্যাঁ। ইমন বাজালো। সে সময় আমরা কাছে আসার সুযোগ পেলাম। Right. সেই থেকে যে শুরু, তারপরে ওর চাইম এবং অন্যান্য যাত্রাপথে আমাদের একসাথে কাজ করা হয়ে ওঠে নাই। প্রথম একসাথে কাজ করলাম আমরা ক্লোজ আপ 1 তোমাকে খুঁজছে Right. বাংলাদেশ প্রতিযোগিতার একটা মৌলিক রাউন্ডের একটা গান, যেটা রাশেদ গিয়েছিল, আমি খুঁজেছি তোমায় মা, আচ্ছা। এই গানটা নিয়ে, যে গানটা পুরো বাংলাদেশ জুড়ে সে সময় সারা এবং পৃথিবী। আজকেও মানুষের হৃদয় স্পর্শ করে যায়, মানুষকে আলোড়িত করে আমাদের মায়ের প্রতি ভালোবাসায়। ইমন সেরকম একজন সুরকার যার কাজের মধ্যে নিজস্বতা আছে, স্বকীয়তা আছে, তার কাজের মধ্যে একটা অ্যামেজিং মানুষকে মানে কানেক্ট করার একটা ক্যাপাবিলিটি আছে। এবং ওটাই আমার জন্য মনে হয় যে ওর সাথে কাজ করতে গেলে ওই এনরিচমেন্টটা পাওয়া যায়। এবং যতগুলো কাজই আমি তার সাথে করেছি, সবকটা কাজই অনেক বেশি দর্শক কিংবা শ্রোতা প্রিয়তা পেয়েছে। ইমনের সাথে আমার একটা বড় কাজ হচ্ছে শ্রদ্ধেয় মিতালি মুখার্জির একটা গান আছে, সেই গানটা ওই আকাশের তারায় তারায় ছাড়াও ইমনের সাথে আমার নিজের অনেক প্রিয় একটা গান আছে, এই ভাঙা গড়ার খেলায় ভাঙা সহজ বড় বড় কঠিন এই কাজ ভাঙা হৃদয় আবার আবার বড়। গানটা গিয়েছিলেন শ্রদ্ধেয় মিতালি মুখার্জি, এবং গানটা এত সুন্দর একটা গান, যতবার শুনি ততবার অবাক হয়ে যাই যে এত সুন্দর করে ইমন কিভাবে এই সুরটা করলো। এবং বলাই বাহুল্য যে এই গানটা কিন্তু সুরের উপরে লেখা, এবং এটা লিখতে গিয়ে আমি যখন লিখছিলাম তখন সেশনে কুমার বিশ্বজিৎ দা এবং প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই ছিলেন আমার সাথে, ইমন ছিল না। এবং উনি যখন আমি যখন ক্যাসেটে এটা শুনে 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 গানটা লিখছি, আমাকে বাহবা দিতে গিয়ে উনি বলেছিলেন, প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই বলেছিলেন ইমন খুব ভালো সুর করেছে। এবং সেটাই আমার মনে হয় যে একটা কনফার্মেশন দেয় যে ইমন আসলে চাইলে অনেক ভালো কাজ করতে পারে। কিন্তু তার বেসিক কাজের মধ্যে তার যে কমার্শিয়াল এক্সপেক্টে, বিশেষ করে পপুলার সিনেমাতে এবং অন্যান্য জায়গায় সে যে কাজগুলো করেছে এবং যার জন্য তার অনেক জনপ্রিয়তা, সেটা আসলে ইমনকে একটা আলাদা বৈশিষ্ট্যে উজ্জ্বল করে তোলে। ইমনকে শুভেচ্ছা জানাই। আমি জানি তার আরো অনেক পথ পাড়ি দেওয়ার আছে, এবং বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য ইমনের মতো সুরকারদের আরো অনেক বেশি বেশি কাজ করা প্রয়োজন। এমন দুজন ব্যক্তিত্ব, অনেক স্মৃতি, স্বাভাবিক। মানে ইটস এ বিগ জার্নি। মানে সেই বকুলের সঙ্গে আমার পথ চলা সেই প্রথম রুটি ছবি থেকে হ্যাঁ। আজ অবধি চলছে, শত শত স্মৃতি। একবার রেকর্ডিং করছে গানটা, একটা অ্যালবামের জন্য, গানটা শিল্পী ছিল সালমা, আমাদের ক্লোজ আপ ওয়ানের সালমা। তো রেকর্ডিং করছে স্টুডিওতে, তো হঠাৎ আবার পিয়ন এসছে, বকুল বসে আছে, বকুল গান লিখেছে, আমি ভয়েস নিচ্ছি আর সালমা কন্ট্রোল রুমে, আর স্টুডিওতে কেউ নেই, আর পিয়নটা বাইরে বসে। হঠাৎ পিয়ন এসে বলে কি, ভাইয়া বাইরে তো আগুন লেগে গেছে, মানে সত্যি সত্যি বাইরে মানে মিটারে, ইলেকট্রিক মিটারে আগুন লেগে গেছে আমাদের বিল্ডিংয়ে, এবার দাউ দাউ করে আগুন জ্বলছে। ও মাই গড। আমি সেদিন দেখলাম বকুলের অনেক hyper হয়ে গেছে। হাইপার, সাথে সাথে বকুল, মুন্নির
তোমার সঙ্গে কিন্তু আমার দেখা হবে না, তুমি বাচ্চাদের দেখে রেখো, আমি যদি ইমনের স্টুডিওতে আগুন লেগে গেছে আমি কিন্তু শেষ মনি। আর কিছুক্ষণ পর দেখি সালমা জানলা দিয়ে বেরোচ্ছে, মানে ভাই আমি ক্লোজ আপ অনে, সালমা জানলা ভাঙে নাই, মারা যাচ্ছি, এক একজন এক একটা কাহিনী। তারপরে এই একটা কলেজ স্মৃতি হয় না, তো এরকম পরে কি হয়েছিল, উদ্ধার করলো মানে পরে fire service এর লোক এসে? আলহামদুলিল্লাহ নিজেরই আগুন যাক, থেমে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে কিছু হয়নি সিরিয়াস কিছু। তবে আমি ডিটারমাইন্ড ছিলাম বেরো ওনার স্টুডিও থেকে বকুল যা ভাই আজকে ভয়ানক লেভেলের হাইপার একজন মানুষ, সাংঘাতিক হাইপার, হ্যাঁ এবং ভীষণ। অন্যকে বলেই ফেললো যে আমি আর দেখা হবে না তোমার সাথে। হ্যাঁ। আপনি এরকম কেন বকুল আপনি? তারপরে ওটা বকুলে যখন মেজাজ খারাপ থাকে গান লিখতে আসছে, ওর তো অফিসের ডিউটি থাকে, অনেক রকম অ্যাক্টিভিটিস, সন্ধ্যাবেলা আসলো গান লিখতে, লাইন বেরোচ্ছে না, কত যে মোবাইল আর ফোন কলম ভাঙলো আমার সামনে, এই 30 বছরের কাহিনী, ধাম করে মোবাইল আসা বেড়ে গান কেন বেরোচ্ছে না? লাইন কেন বেরোচ্ছে না, আমাকে দেখি হবে মন, তো এইরকম ক্রেজি একটা বকুল। আর আসিফ ভাই, আমি ওনার কাছে কৃতজ্ঞ যে ওই আকাশের তারায় তারায় গানের মতো একটা লিরিক আমাকে দিয়েছেন। তখন রমজান মাস চলছে, রোজার মাস, তখন ক্লোজ আপ ওয়ানে মৌলিক রাউন্ড করতে হবে, নতুন গান তো লটারিতে উঠেছে আমার গান রাশেদ করবে, কি গান করবো জানি না। আসিফ ভাইকে বলছে আসিফ ভাই লিরিক দেন। আসিফ ভাইও ব্যস্ত মানুষ, তখন কর্পোরেটের লিডার, তো মোটামুটি সময় নেই, আর 2-3 দিনের মধ্যে গান দেওয়া লাগবে। হঠাৎ করে রাত সেহরির সময় উঠেছি, সেহরি করতে আসিফ ভাই আমাকে ফোন করলেন। ওই সময় ইমন তুই কি জেগে আছিস? আমি কে আসিফ ভাই, তো সেহরি করতে হচ্ছে, বলে তুই কথা বলতে হবে 2 মিনিট? আমি কি হ্যাঁ বলেন। বলে 4টা লাইন, আমি আজকে 14 বছর পর আমার মাকে স্বপ্ন দেখছি, তো স্বপ্ন দেখার পর আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, তো আমি না 4টা লাইন লিখেছি, তুই লিখবি? আপনি কি বলেন আসিফ ভাই? ওই আকাশের তারায় তারায়, সরি হ্যাঁ, মানে এত টাচ ছিলেন না, মানে আমি খুঁজেছি তোমায় মাগো, তখন আমার মা ছিলেন, বাট এত টাচ করেছে আমাকে 4টা লাইন। আমি আসিফ ভাই আমি এই গানটাই করবো, বলি কি মনে আমি ক্লোজ আপের জন্য করি নাই, হঠাৎ মনে হলো আমি লাইনটা তোকে দিলাম, ঠিক আছে। তারপরের দিনই সন্ধ্যাবেলা আসিফ ভাই আমাকে বলি কি মনে আমি তো ওরা আসতেছি গানটা শোনার জন্য। আমি আসিফ ভাই না সময় পাইনি, ইফতারির পরে উনি বলেছে আমি আসবো, খুব তাড়াতাড়ি করে পিয়ানো নিয়ে বসলাম, গানটা শুরু করলাম, ওই ওরকমই 20-25 মিনিট লাগলো, এবং ওটাই আসিফ ভাই বললো একদম ঠিক আছে গানটা। তো গানটা শুনলে কি আমার চোখের পানি বেরোয়, যে বললাম যে মা ছিলেন পাশে, এখন তো মা নেই, এই গানটা এখনো শুনতে পারি না আমি, আর খুব শুনলে আমার নিজেই চোখে পানি চলে আসে। আমি সরি না, একদমই না, ডোন্ট বি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মা বাবা এমন সম্পদ আমাদের জীবনে যে তাদের কথা যে কোনো জায়গায় বা যে কোনো, আমার যেটা হয় যে আমি কোনো শোতে যদি কথা বলি কিংবা কোনো গান শুনি বাবা মাকে নিয়ে, তখন ইমোশনটাকে কন্ট্রোল করা যায় না। এটা খুবই নর্মাল একটা মানে বিষয় আমাদের প্রত্যেকের জীবনে, কিন্তু একই গল্প এই জায়গাটা অন্তত। আমি বরং অন্য গল্পে আপনাকে নিয়ে যাই। আপনার জীবনে এত এত অর্জন, যে সেই অর্জনের গল্পগুলো একটি প্রোগ্রামে নিয়ে আসাটা রীতিমতো অসম্ভব। যদি তারপরেও জানতে চাই কিছু স্মৃতির কথা, যেমন রকস্টার নগরবাউল জেমস আপনার মিউজিকে গান করেছেন, এত কষ্ট লাগে, তার সাথে কাজের অভিজ্ঞতা যদি একটু জানতে চাই আজকে। জেমস ভাইয়ের সঙ্গে না আমার জেমসের বিগিনিং থেকেই কিন্তু মানে এই কষ্ট তো অনেক পরের কথা। ওনার যে প্রথম অ্যালবাম করেছিলেন ঢাকাতে, ওনার ফিলিংস ব্যান্ডের পরে যে অ্যালবামটার নাম ঠিক এটাকে আসিফ ভাই বললেন আমার নাম, ওই পুরো অ্যালবামটাই আমি কাজ করেছি ওনার সাথে। তখন থেকে ওনার সঙ্গে আমার সখ্যতা পুরো, যে ওই দূর পাহাড়ের লোকালয় থেকে, তারপরে ওই অ্যালবামে খুব বিখ্যাত গান ছিল কিছু, ওই অ্যালবাম থেকে ওনার সাথে সখ্যতা। এবং বিভিন্ন তখন ওনারাও, আমার ব্যান্ড ছিল চাইম, ওনার ফিলিংস ছিল ব্যান্ড, আমরা একসাথে অনেক ট্যুর করেছি, কনসার্ট করেছি, তো ওনার সাথে আমার মানে ওই কেমিস্ট্রিটা ছিল আগে থেকেই। তখন ভয়াবহভাবে ওনার খুব সুপারহিট করলো, যে বাইরের দেশে 2টা হিন্দি গান করলেন, তখন খুব ডিমান্ড হয়ে গেল বাংলাদেশে। ওনার ডিমান্ড তো বরাবরই ছিল জেমস ভাই, তারপর এটার পরে একটা নতুন ক্রেজ হলো। তখন আমার প্রডিউসার, এই যে ওয়ার্নিং ছবির ডিরেক্টর প্রডিউসার টপিক খান, আবার অন্য নাম বলতে হচ্ছে,
ওইটা এই যে গানটা সময় দিল দিল ইমন ভাই করেন, তখন যে কষ্ট লাগে গানটা, সেই গানটা জেমস ভাইয়ের জন্য করছিলাম। তো জেমস ভাইকে দিলাম ওই গানটা। প্রথম দিন গেলাম, জেমস ভাইয়ের মুড ছিল না, ইমন এটা হবে না রে আমাকে দিয়ে। আমি কেন, চলেন। তো বলে কালকে সকালে ফ্রেশ মুডে আবার করি। আমি ঠিক আছে। পরের দিন সকালে গেলাম, তো রেকর্ডিং স্টুডিওতে সবাই ছিল, সবাইকে বেরিয়ে করে দিল, এই ইমন ছাড়া কেউ থাকবে না, ইমন তুই থাক আর আমি। তো এই তো পরে এই গানটা ভয়েস নিলাম, ভালোই। দারুণ দারুণ। আসছে 24 জুলাই মাইলস ব্যান্ডের তারকা প্রয়াত শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকী। তার ক্যারিয়ারের একমাত্র প্লেব্যাক পাগলের মতো ভালোবাসি তোমায়, আপনি মিউজিক করেছিলেন। সেই স্মৃতি যদি আজকে জানতে চাই। ওরে বাবা, শাফিন ভাইকে রাজি করানোটা একটা বিশাল একটা যুদ্ধ ছিল। তো উনি তো খুব চুজি মানুষ ভীষণ, এবং আর ফিল্মের ব্যাপারটা ওনার তো খুব ওয়েস্টার্ন মিউজিকের একটা ধারা ক্যারি করে, বাংলা ফিল্মের গান, হ্যাঁ একটু নাক ছিটকানো ব্যাপার আছে না কিছু, আমাদের অনেক আছে। কিন্তু ফিল্মের গান যে আমরা কত ডেভেলপ করে ফেলেছি, একটা জনরা চেঞ্জ করে ফেলেছি আমাদের জেনারেশনটা, এটা ওনারা হয়তো তখনও আত্মস্থ করেননি। শাফিন ভাইকে যখন ফোন করলাম, শাফিন ভাই একটা গান করব, ও তখনই কাছাকাছি জেমস ভাই গানটা করেছেন, তারপরেই ওয়ার্নিং ছবির পরের গানটাই শাফিন ভাইকে দিয়ে করানোর কথা। তাহলে কি ইমন আমাকে দিয়ে তো সিনেমার গান হবে না রে, তুই আমাকে বললি কেন? আমি শাফিন ভাই আমি চাই আপনার একটা ফুটস্টেপ থাকুক বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভে, একটা গান আপনি করেন। বলে আমি তো হবে না, আরে আপনি কেন হবে না শাফিন ভাই, আপনি করেন না? বলে আচ্ছা তুমি গানটা পাঠাও। তো হয় কি, আমরা একটা যখন কম্পোজিশন করতে বসি, চোখের মধ্যে ক্যারেক্টার থাকে কে গাইবে, তার স্টাইলটা কীরকম। কারণ শাফিন ভাইয়ের জন্য যে গানটা করবো সেটা নিশ্চয়ই এন্ড্রু কিশোরদার জন্য যে গান করবো ওটা শাফিন ভাইকে দিয়ে করবো না, ওনার স্টাইলটাই ওনাকে দিতে হবে। বা রুনা আপার জন্য যে গান করবো, সাবিনা আপার জন্য সে গান করবো না, ওনাদের ডিফারেন্ট ক্যারেক্টার ভয়েসে। তো ওটাই করে শাফিন ভাইয়ের জন্যই স্টাইলটা একটু ওরকম ছিল, পাগলের মতো ভালোবাসি তোমায়, এরকম একটা লিরিক ছিল। সাথে ন্যান্সিকে নিলাম। তো স্ক্র্যাচ পাঠানোর পরে উনি তো মহা খুশি, তোমার কি ফিল্মের গান রে? আমি দেখি হ্যাঁ, আর কি বলে আমি করবো, সিরিয়াসলি করবো। আমি তো খুবই খুশি, বকুলও খুশি, বকুলে লিখেছিল গানটা। তো যাই হোক, পরে উনি স্টুডিওতে আসলেন, আর ওই দিন স্টুডিওতে মানে সাংবাদিকদের ভিড়, শাফিন আহমেদ প্রথম ফিল্মে গান করছেন, বিশাল মানে একটা মিডিয়া কভারেজ ছিল। এবং শাফিন ভাই গান গাওয়ার পর খুবই খুশি চলে গেছেন। এবং উনি প্রয়াত হবার কিছুদিন আগে আমরা ট্যুরে গিয়েছিলাম ডালাসে। তো প্রোগ্রামের উনি ফ্লাইটে আমাকে গল্প করছেন যে আমি জীবনের একটা কমিটমেন্ট ছিল, কিন্তু তুই আমাদের সাথে ভাগিয়েছিস, আমি ফিল্মে গান করেছিস, বাট আমি হ্যাপি যে গানটা খুব ভালো হয়েছে। দারুণ। আপনি যেহেতু কথা প্রসঙ্গে কিন্তু বলেই ফেললেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিনের কথা, যে তাদের গান করলে আবার একরকম ভাবে করবেন। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, তিনি কিন্তু আপনার সঙ্গীত পরিচালনার ক্যারিয়ারের প্রথম দিন আপনাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন। শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন একসঙ্গে প্লেব্যাক করেছিলেন আপনার মিউজিকে। হ্যাঁ, মনে আছে? মনে আছে। এটাও একটা বিস্ময়, কারণ ওনাদেরকে একসাথে পাওয়া তো বিশাল ব্যাপার। তারপরে কি ভালোবাসার টান, রুনাপার লিরিকটা ছিল নোয়াখাইলা ভাষায়, আর সাবিনা আপার লিরিকটা ছিল শুদ্ধ বাংলা একদম। খুব মজার একটা গান। তো ওই গান রেকর্ডিং এ তো খুব মজা হয়েছে। আর রুনা আপা তো মানে তাদেরকে একসঙ্গে প্লেব্যাক করানোর কিন্তু একটা অন্যরকম অর্জন। হ্যাঁ, সত্যি কথা, ওনারা খুব রেয়ার। আমার মনে হয় আরো কিছু করেছে, তবে এটা মনে হয় ওনাদের লাস্ট গান ছিল। এটা বিরল অর্জন, আমি মনে করি। সত্যি কথা, মানে দুজন লেজেন্ডারি আর্টিস্ট এবং ওনাদেরকে নিয়ে কাজ করা। ওনারা একা আসলেই আমাদের, মানে সত্যি কথা বলছি, ওনারা একা আসলেই আমাদের ভয় লাগে স্টুডিওতে, যে আজকে রুনা আপার গান আছে কোন অন্যরকম, বা সাবিনা আপার গান আছে, বা আরো লেজেন্ডারি যারা আছেন। তো ওনাদের দুজনকে একসাথে পাওয়াটা বিশাল ভাগ্যের বিষয় ছিল। গ্রেট। চিত্রনায়িকা মৌসুমী, অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু সহ আরো অনেকেই কিন্তু আপনার সঙ্গীত পরিচালনায় গান করেছেন। হ্যাঁ, একটু যদি শুনি। ওটা ছিল মৌসুমী করেছিলেন বাচ্চু ভাইয়ের সাথে একটা ডুয়েট গান, মমতাজুর রহমান আকবর ভাইয়ের ছবি। কি দারুণ দেখতে টানা টানা চোখ দুটো, যেন শুধু বলে কাছে আসতে, এরকম লাইন ছিল। গানটা কিন্তু হিট করেছিল, ভালো মানে
এবং এই গান মোটামুটি। এখনো সমান জনপ্রিয়। তাই নাকি? আপনি বলার সঙ্গে সঙ্গে তো পরের লাইনটা বলে হ্যাঁ, ফেললেন তাই এবং দেখলাম। মানুষ এখনো কিন্তু এই গান ভীষণ ভালোবাসে। ভাল লাগে। দেখো আমি কয়েকদিন আগে চিটাগং যাচ্ছিলাম, একটা চিটাগং হাইওয়ে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, সবাই ব্রেক নেয়, ডিনার করে। তো রাত্রেবেলা বেরিয়ে চা খাচ্ছি বাইরে, তো দূরে একটা রাস্তার উপরে অনেক বড় মাঠ আছে, মানে খোলা ধান খেত, ওখানে প্যান্ডেল, বিয়ে বাড়ির মতো। তো ওখানে থেকে মাইকে, বিয়েতে গান বাজে না রাতে, ওরা ওখানে একটা গান বাজছে এই কিছুদিন আগে। সম্পর্ক বদলে গেল একটি একটি পলকে, পলকে। কে আপন কে যে পর হলো রে বধূ বেশে কন্যা যখন নিলে। দেখো এখনো গ্রামগঞ্জে সেই 25 বছর আগের গান এখনো বিয়ে বাড়িতে বাজে। তো এটাই সবচেয়ে বড় পাওয়া যায়। পুরস্কার আলহামদুলিল্লাহ, একদম, আর একদম। এগুলো বড় পুরস্কার জানো। ঠিক তাই। মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী অভিনীত বাংলাদেশের প্রথম ডিজিটাল সিনেমা ভালোবাসার রং। হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে আজকের শরীফুল রাজ, প্রায় সব নায়ক নায়িকাই এবং তাদের সিনেমায় কিন্তু আপনি মিউজিক করেছেন। নায়র আলমগীর থেকে শুরু করে শাকিব খান, সবার প্রোডাকশনের সিনেমায় আপনি মিউজিক করেছেন। জয়া হাসান, আরিফিন শুভ, শ্রাবস্তী দত্ত, তাসনিয়া ফারিন সহ আরো অনেকেরই, অনেক নায়ক নায়িকার কিন্তু প্রথম মূলধারার বাণিজ্যিক সিনেমার আপনি মিউজিক করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন। কখনোই অর্জনগুলো কিন্তু আপনাকে বেসামাল করেনি। না, আমার কাজটা মিউজিক। এখন কাস্টিংয়ে কে এলো কে গেল সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন মিউজিক ডিপার্টমেন্টটা আমার গান ভালো হতে হবে। বাকি ডিরেক্টর, মানে একটা ফিল্ম ডিরেক্টরের আন্ডারে 5টা উইং থেকে, 5-6টা উইং থেকে, ডান্স ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, সেট ডিরেক্টর, ফাইট ডিরেক্টর, আমি একটা উইং ক্যারি করি, যেটা মিউজিক। তা আমার কাস্টিংকে হচ্ছে সেটা ডিরেক্টরের, ওনার হেডে, উনি কী করবেন না করবেন। আমার ডিপার্টমেন্টে আমাকে বেস্টটা দেওয়ার জন্য আমাকে কাজ করতে হবে। সো তুমি যেটা বললা যে যারা এসছে, ডেফিনেটলি তারা তাদের শুরুটা হয়েছে এখানে 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 আমাদের করার যেটা ছিল গানটা করা, সেটা সিরিয়াসলি গানটা করা। বিনয়টা মানুষ আসলে পরিবার থেকে শেখে, পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এবার আরো অনেক সারপ্রাইজ রয়েছে আপনার জন্য, লেটস হ্যাভ এ লুক। আচ্ছা, হাই মুন্না মামা, আপনারা অনেকেই হয়তো জানেন না শওকত আলী ইমন মামাকে আমরা কাজিনরা সবাই মিলে মুন্না মামা ডাকি। সো মুন্না মামা, তোমাকে বলবো যে রিয়েলি প্রাউড অফ ইউ অ্যাজ আ নিস। সব সময় সবখানে বলতে পছন্দ করি শওকত আলী ইমন আমার মামা, খুব ভালো লাগে। আর তার থেকে বড় আমার পার্সোনালি যে বিষয়টা, অ্যাজ ফ্যামিলি মেম্বার, হয় না যে কোনো বিষয় হলে কোনো একটা ক্রাইসিস বা কোনো একটা স্ট্রাগল, কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে খুব কমফোর্টেবলি আমি সবার প্রথমেই হয়তো মুন্না মামাকে ফোন করি বা মেসেজ করি। সো হি হ্যাজ অলওয়েজ গিভেন মি দ্যাট কমফর্ট অ্যাজ আ মামা। মুন্না মামা যেখানে আপদ নেই সেখানে। অ্যান্ড আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি আরো সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দাও, আরো সুন্দর সুন্দর মিউজিক ক্রিয়েট করো। অ্যান্ড আমি পার্সোনালি চাই তুমি তোমার কিছু প্রজেক্ট করো, তোমার কিছু গান নতুন করে রিক্রিয়েট করো, আমরা সবাই মিলে সেখানে থাকতে চাই। অল দ্য ভেরি বেস্ট। একজন শওকত আলী ইমনের ব্যাপারে বললে তো এতটুকু সময় তো বলা সম্ভব না। তবে আমি বলবো যে ছোট করেই একটু বলি যে হ্যাভিং এ ট্যালেন্ট ইজ ওয়ান থিং, অ্যান্ড সেই ট্যালেন্টকে ইউজ করে, সেই ট্যালেন্টকে ম্যানেজ করে, একা ম্যানেজ করে একটা জায়গায় আসা ইজ আ হোল ডিফারেন্ট স্টোরি, ইজ আ হোল ডিফারেন্ট লেভেল অফ ম্যানেজমেন্ট। উনি এত মানুষের সাথে কাজ করেছেন, এত মানুষের সাথে শিখেছেন। আমি যদি বলি দু একটা নাম যদি বলি, আমাদের সব লেজেন্ডারি মিউজিক ডিরেক্টরস, স্টার্টিং ফ্রম সত্য সাহা টু আলাউদ্দিন আলী টু আমিন ইমতাজ বুলবুল, অনেক সমর দাস, যত শ্রদ্ধেয় গুণীজন আমাদের যারা আছেন, সবার কাছ থেকে উনি ওনাদেরকে অ্যাসিস্ট করেছেন, ওনাদের থেকে শিখেছেন এবং সেই পথেই চলেছে। ছোটবেলার যদি একটু স্মৃতি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা ভাগনা ভাগ্নিদের চরম এক্সাইটমেন্টের ব্যাপার ছিল তার গাড়ি। উনি যখন প্রথম গাড়ি কিনলেন, ইট ওয়াজ আ মিৎসুবিশি ল্যান্সার। তো ওই গাড়িটা, ইট ওয়াজ মিৎসুবিশি ল্যান্সার সেডান, যেটা একটু স্পোর্টস লুক ছিল, স্পোর্টস কার একটা লুক ছিল, মাসল টাইপের। গাড়িটার রং, ইন্টেরিয়ার্স সবকিছু এত সুন্দর থাকতো, এবং সাউন্ড সিস্টেম। আমরা জোরে গান ছেড়ে চলে যেতাম সংসদ ভবনে কিংবা এয়ারপোর্টে। তখন এয়ারপোর্টে উঠতে দেয়া হতো ওই র্যাম্প দিয়ে। আমরা পুরো রাস্তা জোরে গান ছেড়ে আমরা
ওই এয়ারপোর্টে বা সংসদ হলে ঘুরে একটা রাউন্ড দিয়ে আমরা চলে আসতাম। তো এই বিষয়টা ছিল আমাদের খুবই আনন্দের একটা জায়গা ছিল ছোটবেলায়। দুর্দান্ত মজা করে যেটা বলছিলাম যে মামা ভাগ্নে যেখানে না, আপদ নেই সেখানে, আর মুন্না মামা যেখানে আপদ নেই সেখানে। ওরা কি সত্যি বলবেন? সত্যি তাই মনে করে। আসলেই তাই। এবং ওরা হচ্ছে কি ওরা আমার ভাগ্নে ভাগ্নিগুলা আমাদের বাসায় বড় হয়েছে। হ্যাঁ, এবং বলছিল যে পাগলের মতো ভালোবাসি মুন্না মামা। একদম সত্যি। কোনো কিছু হইলে এখন তো গার্জেন আমরা ওদের, তো আমার ভাগ্না ভাগ্নিগুলোকে অনেক ভালোবাসি। সত্যি ওরা অনেক কাছের। এখন আরো বেশি ভালোবাসি আমার মেয়েকে। আমার একটা মেয়ে আছে পূর্বানা, সে কিন্তু আজকে দেখছে আয়োজন। হ্যাঁ ও আছে। তো বলছে ওকে আমি সবসময় বলা হবে না, ওকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ, এটা আসলে কখনো বলা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, তো একজন কন্যা সন্তান হিসেবে আমি এটা বুঝতে পারি যে বাবা এবং মেয়ের সম্পর্কটা অন্যরকম। আসলে এটা তুলনা চলে না। একদমই হয় না। মেয়ের জন্য অনেক ভালোবাসা। আবারও মিউজিকে ফিরে আসি। আপনি প্রত্যেক জনরার মিউজিক করেছেন, ক্লাসিক বেস তো ছিলই, পাশাপাশি ব্যান্ডের ব্লুজ, রক সেগুলোও করেছেন। আপনার অনেক গানে, ফোক গানের আওলা প্রেমের বাউলা বাতাস পাওয়া যায়। এটা কি সচেতনভাবে করেন? আওলা প্রেমের বাউলা বাতাস আর লাগাইও না। ওই যে গান দিয়ে প্রশ্ন করবো, গানের লাইন দিয়ে। আমি জানি এগুলোই হবে আজকে। না, এটা হলো কি, দেখো আমার ক্যারিয়ার কি কমপ্লিটলি ফিল্ম ওরিয়েন্টেড। মানে যদি বলি আমি মিউজিক ডিরেক্টর, আমি কিন্তু ফিল্মের মিউজিক ডিরেক্টর। অ্যান্ড ফিল্ম মানে কিন্তু আমাদের আপামর জনসাধারণ মানুষ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ, এরা কিন্তু ফোকটাই বেশি পছন্দ করে। আমি যতই রক ব্লুজ করি না কেন, আলটিমেটলি যখন মাটির কাছে একটা সুরের গন্ধ আমি প্রেজেন্ট করি আমার দর্শকদের কাছে, ওটা খুব বেশি নিয়েছে সারা জীবন। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মাটিরই এরকম। আমাদের ফোকটা কিন্তু একদম মানে সেই ম্যাচ লেভেল থেকে শুরু করে এখনো ড্রয়িং রুম পর্যন্ত সব জায়গায় কিন্তু ফোকটাই বেশি পছন্দ করে, কানেক্ট করতে পারে। সেটাই বলছি। যে কারণে কিন্তু ফোকটা মোর অর লেস বেশি করা হয়েছে কম্পারেটিভলি অন্য জনরা থেকে, এবং সে কারণে ফোকগুলো জনপ্রিয় হয়েছে, এবং যেটার কারণে আওলা বাউলাটা আসলো আর কি। আওলা প্রেমের বাউলা বাতাস বইতে থাকুক। আপনার কাছে খুব ভিন্নভাবে আবিষ্কার করছি, বাট এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাব অনুমতি পেলে। শিওর, প্লিজ। প্রিয় দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল সিরাম সোপার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, হৃদয় যেখানে চাইছি হারাতে, আজ আমি সেখানেই হারিয়েছি। আজ আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, এবং ফ্রি এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোপার নিবেদিত স্টার নাইটে। ফিরে এলাম আবারও। এখনো অনেক গল্প করা বাকি। যদি একটু জানতে চাই যে আপনি বেশ কজন প্রয়াত সঙ্গীত ব্যক্তিত্বের সাথে কাজ করেছেন, শুরুতেই শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুর প্রসঙ্গে যাব। কিছু স্মৃতি যদি আজকে আমাদের মাঝে শেয়ার করেন। বাচ্চু ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি, সত্যি কথা। আমরা ওই যে যেটা হয় যে ব্যান্ডের আমি দিওয়ানা গানের কথা মনে পড়ছে। আমি হ্যাঁ বাচ্চু ভাই ওই একইবার শাহিন ভাইয়ের মতোই। বাচ্চু ভাই কিন্তু প্লেব্যাক করতে চাইতেন না, মানে ওই ব্যাপার যেগুলো ব্যান্ডের থেকে আসলে যেটা হয় আর কি। আর আমার যেমন আমার ফ্রেন্ড সার্কেলরা, আমি আমার লিসেনিং, আমার মানে গ্রোয়িং আপ যেই জনরা মিউজিক, আমি তো কমপ্লিটলি হার্ড রক, জ্যাজ, ব্লুজ মিউজিক নিয়ে বড় হয়েছি। আমি যখন ফিল্মে কাজ করলাম তখন আমার ফ্রেন্ডরা কিন্তু একই প্রশ্ন করতো, তুই ফিল্মে কাজ করিস কেমন? কিন্তু আমি যে ফিল্মের প্যাটার্নটাকে চেঞ্জ করেছি আস্তে আস্তে, নতুন নতুন জেনারেশনের কাছে প্রেজেন্ট করেছি, এটা কিন্তু আস্তে আস্তে পরে সবাই বুঝেছে। বাচ্চু ভাইকে রাজি করাতে বেশ বেগ পেতে হলো। হ্যাঁ, মন আমাকে দিয়ে হবে না রে, মোটা গলায় বাচ্চু ভাই যাবে নাকি? কেন হবে না বাচ্চু ভাই, আপনার মতো গান করবো, সমস্যা কোথায়? তারপরে তো গান করলাম। বাচ্চু ভাই গান ছিল দিনগুলো যায় চলে যায় খুঁজে শুধু তোমায়, আমি দিওয়ানা দিওয়ানা দিওয়ানা, খুঁজেছি কত তোমাকে সুমনা। এবারটা ছিল, আমি মনে করতে পারছি না, অনেক আগের ভাই। আমার এত বড় ক্যারিয়ার, আমি লিটারেলি অনেক গান আমি কোথাও বাজে, এবং এটা আপনারা জানেন, আমি নিজেই বলে গেছি। স্বাভাবিক, এত গান মনে থাকা সম্ভব না। বাট মনে পড়ে শ্রদ্ধেয়
এন্ড্রু কিশোরের কথা, আহা, এন্ড্রুদার মৃত্যুবার্ষিকী গেল কদিন আগে, হ্যাঁ, তার প্রতি শ্রদ্ধা। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, এন্ড্রুদার মতো একটা সত্যি কথা প্লেব্যাক ভয়েস আর আসবে না। ওনার যে অবদান ইন্ডাস্ট্রিতে, True. আমরা কোনো গান কম্পোজিশন করলে যখন এন্ড্রুদার কথা চিন্তা করি, তখন আর মানে নিশ্চিন্তে ভাবি যে এই গানের আর চিন্তা নেই, এই গানটা যাবে, জায়গা মতো পৌঁছে যাবে। আমার ছাড়া তো এন্ড্রুদা হাজার হাজার গান করেছে বিভিন্ন, বাট আমার যতগুলো গান করেছে এন্ড্রুদা, প্রত্যেকটা গান একদম মানে জায়গা মতো মানে যেটা বলি ফিল্মের হিট গান যেগুলো সব সে পর্যায়ে চলে গেছে। অন্যরকম। এখনো যাকে আমরা হারিয়ে খুঁজি, প্রয়াত খালিদ হাসান মিলু। ওহো, মিলু ভাইকেও তো পেয়েছি ওনার শেষ সময়ে। একটু অগোছালো জীবন ছিল মিলু ভাইয়ের, ওনাকে একটু গোছাতে সময় লাগতো আমাদের, কিন্তু বাট ওনার গোল্ডেন ভয়েস এখনও আমরা মিস করি। ওনার খুব 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 তাড়াতাড়ি চলে গেছে আমাদের ফেলে। ওনারটা গান করেছিলাম, দু চোখে তুমি যে স্বপ্ন, দু চোখে তুমি যে স্বপ্ন, সুখেরই কল্পনা, তোমাকে ছাড়া এ জীবন ভাবতেও পারবো না, তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে, তুমি ছাড়া বাঁচবো না। আরে বাহ, দুর্দান্ত! আজকে কিন্তু সেই জমে যাচ্ছে। এটা কনকাপার সাথে করেছিলেন মিলু ভাই, এবং গান সুপার হিট সেরকম। সেদিন কয়েক আগে ওনার তো দূর ছেলে এখন সুপারস্টার। হ্যাঁ, ওই প্রসঙ্গে আমি যাব। সম্পর্ক বদলে গেল একটি পলকে। ঢাকাই সিনেমার শূন্যস্থান কিন্তু পূর্ণ হয়ে গেল, কোনো সন্দেহ এবং নেই। তার সেই দুই সন্তান আমরা জানি, বাট সেখানে বলতে হবে প্রীতম হাসান একদমই এখন ঢাকাই সিনেমার গানে বেশ জনপ্রিয়। একদমই। প্রীতম হাসানকে একজন শিল্পী ও কম্পোজার হিসেবে আপনি কিভাবে দেখেন? আমি তো বলবো যে ও ক্যারি করো ব্লাড থেকে মিউজিক, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কিন্তু না, একদম না। ওরা দুটো ভাই কিন্তু ট্যালেন্টেড এবং খুবই ক্রিয়েটিভ, সুপার ক্রিয়েটিভ। এবং ওরা ছোটকাল থেকেই তো একদম মিউজিকের মধ্যে, মানে আমি যেটা বললাম না, মিউজিক ক্যারিয়ার হিসেবে নিতে হলে একটা ফিল্ম, একটা ব্যাকগ্রাউন্ড দরকার, ফ্যামিলি এনভায়রনমেন্ট, ওরা কমপ্লিটলি সেটা পেয়েছে। এবং মিলু ভাইয়ের স্বপ্ন ছিল যে ছেলেগুলা যেন বড় হয়ে একটা কিছু হবে, এবং আমি খুব প্রাউডলি বলি যে ওদের বাবার সাথে কাজ করেছে, এদের কাজও দেখছি, এবং এত ভালো কাজ করে। প্রীতমকে নিয়ে আমি প্রাউড করে যে হ্যাঁ, আমাদের নেক্সট জেনারেশন একজন আছে যে একদম ফাটাফাটি ব্যাপার। এবার আপনার জন্য একটা কিউট সারপ্রাইজ রয়েছে। আচ্ছা, দেখি দিয়েছে আপনার একজন বন্ধু। আমার মনে হয় আপনি আন্দাজ করতে পারছেন কে। চলুন আচ্ছা, দেখি। ঠিক আছে। তিনি আমার খুব পছন্দের। আচ্ছা, ইমন, ওরে শওকত আলী ইমন, সবাই জানেন আমাদের দেশের একজন, আমি বলবো ইয়াংগেস্ট লেজেন্ডারি ওরে বাপ, মিউজিক ডিরেক্টর, কম্পোজার, এবং সে চমৎকার গান লেখেও এবং গায়ও, অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা, অসংখ্য মেলোডিয়াস গানের স্রষ্টা, এবং আমার মনে হয় জীবনের প্রথম গান যে প্যাশন নিয়ে কাজ করেছিল সেটা এখনো অব্যাহত আছে। একই প্যাশন নিয়ে ইমন এখনো কাজ করে। আমার সবচেয়ে বেশি জনপ্রিয় যে গানগুলো সেগুলার সুরকার শওকত আলী ইমন। তার জন্য আমি অনেক 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 থ্যাঙ্কফুল, গ্রেটফুল টু হিম। আমার জল পরে পাতানরে, বাবুজি, দেন শ্যামপিরিতি, মনুর ছাওয়াতে ফিল্মের, তারপরে মানে বলে শেষ করে রাজকুমারী, অনেক 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 গান এরকম আছে। তো সেই সব কিছু মিলিয়ে মানে এত বেশি কাজ করা হয়েছে ওর সাথে। আর মিক্স অ্যালবামেও অনেক কাজ হয়েছে, ফিল্মে হয়েছে, টেলিভিশনে কাজ হয়েছে। ওর সাথে আমার ডুয়েট গান আছে, ফিল্মে আছে, খুবই ফানি একটা গান, নেই কোনো প্রবলেম। অ্যান্ড দেন কফির পেয়ালা নামে আমাদের একটা অসাধারণ গান আছে, সেটা যারা শুনেননি শুনে নেবেন। বিউটিফুল সং, বিউটিফুল মিউজিক ভিডিও। ইমনের সবচেয়ে বড় গুণ হচ্ছে ও ভীষণ ইমোশনাল, আর ইমনের সবচেয়ে বড় দোষ হচ্ছে ও ভীষণ ইমোশনাল। আই থিঙ্ক ও
ওর অ্যাচিভমেন্টস কাউন্ট করে শেষ করা যাবে না, অ্যান্ড অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ফ্রেন্ড, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, এবং আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ অ্যাজ এ ফ্রেন্ড, ইমন। I wish you all the success, more and more success in your life and in your career. এবং আমি জানি you can, you know, touch the sky. You are already there, but there's no limit. So all the best, all my love for you. শ্যাম প্রীতি যার অন্তরে, তাকে নিয়ে কি বলবেন? তার আগে আমি একটা কথা বলে রাখি, আখি আপা যখন এই আয়োজনে এলো তখন কিন্তু বলেছে যে আপনি তাকে মেয়ে হিসেবে গণ্যই করেন না, এটা তাকে কিন্তু একটা সত্যি ছেলে ভাবেন, একদমই যা তা বলতে থাকেন। এটা কিন্তু খুব বাজে বলেছে না, হ্যাঁ বলেছে অন ক্যামেরায়। এগুলো ভিতরের কথা না বললেও পারতো, তবে কথা কিন্তু সত্যি। এবার আপনি এমন কিছু বলুন যেটা ভেতরের কথা। আখি ওকে নিয়ে বলতে গেলে, বললাম না আমি মানে কমেন্ট করেছিলাম, ওকে নিয়ে বলতে গেলে একটা এপিসোড 10টা এপিসোড লাগবে। ওর হাজার হাজার স্মৃতি ওর সাথে। আবার ও একটা পার্ট, আবার মানে আমার যত বেস্ট ফ্রেন্ড আছে, আমার মেয়ে ফ্রেন্ড খুব একটা নেই, তবে ও আমার একটা কেমন যেন টিকে গেছে মেয়ে ফ্রেন্ড হিসেবে। মেয়ে হিসেবে ভাবি না তো, ছেলেই ভাবি, এই জন্য হয়তো এখনো আমরা আছি, খুনসুটি আমাদের চলে, দেখা সাক্ষাৎ হয় না খুব একটা, বাট উই আর স্টিল দ্য বেস্ট। আমার খুব জমে যায়, কারণ আমার মনে আছে আমি একটা আড্ডাতে ছিলাম আপনাদের সঙ্গে, হ্যাঁ সেই ফান হয়েছিল সেই আড্ডায়। যাই হোক, আপনি দেশের বাইরে অনেক জনপ্রিয় তারকাদের সাথে কাজ করেছেন, যেমন বাপ্পি লাহিড়ী। নিজের সুরের বাইরে খুব একটা গান করেন না তিনি, কিন্তু আপনার সঙ্গে কাজ করেছিলেন। কিভাবে তার হৃদয় চুরি করেছিলেন? এটা না একটা মজার কাহিনী আছে। কি সেটা? উনি কোন একটা কনসার্টে বাংলাদেশে আসবেন এই খবর পেলাম। হ্যাঁ, তো খবর পেলাম, তো আমি তখন টার্গেট করলাম যে উনি যখন আসছে এত বড় সুপারস্টার, একটা টার্গেট করি একটা গান ওনাকে দিয়ে করা যায় নাকি। তো সোর্স পেলাম যে কার মাধ্যমে এসছে, তো আমি ওনার সাথে কথা বললাম। উনি বাপ্পি লাহিড়ী সাহেবকে যোগাযোগ করলেন যে আপনি বাংলাদেশে যখন আসবেন আপনি 4 দিন থাকবেন, একদিন গ্যাপ আছে, ওদের একটা গান রেকর্ডিং করবেন নাকি। তো উনি বলেছে গান আমাকে পাঠাতে বলো, দেখি কি করা যায়। তা আমি তো একদম সাথে সাথে বসে গেলাম, কবির বকুল বসে গেল, আরে বাবা, গানটা নিয়ে। এবং ও মিতালি দিও আসছেন, ওনারা একসাথে প্রোগ্রাম করেন, মিতালি মুখার্জি ওনারা। তো ভাবলাম যে ডুয়েট গান করি একটা। তো গান কম্পোজিশন করলাম, করে পাঠিয়ে দিলাম, কারণ আমি ওনার প্যাটার্ন তো জানি উনি কী ধরনের গান পছন্দ করে। তো গান করলাম, তুমি ছাড়া দিশেহারা, বাঁচবো না একাকী আমি, একটা লাইন আর কি। গানটা আমার নিজের খুব পছন্দের গান। গানটা পাঠানোর পরে ওনার রেসপন্স ছিল, বাহ গানটা করবো যাও। মানে আমার সঙ্গে কথা হচ্ছে না, কিন্তু ভায়া মিডিয়া গানটা উনি টেক্সট লিখেছেন, ওয়াও এক্সেলেন্ট সং, আই উইল ডু ইট। তা আমি তো বাবা তাড়াতাড়ি ট্র্যাক বানাটা রেডি। আর মিতালিতে তো যোগাযোগ আছে, মিতালিতে তো আমার আগেও গান করেছেন, বলছি এমন তোমার গান করবো, সমস্যা নেই। এখন উনি উঠেছেন একটা 5-স্টার হোটেলে, রেকর্ডিং টাইম দিয়েছেন লাঞ্চের পরে। আচ্ছা, তো উনি লাঞ্চ করে বলেছেন লাঞ্চের পরে গাড়ি পাঠিয়ে দিতে। আমি চিন্তা করলাম ওনাকে আমি ড্রাইভার পাঠাবো না, আমি নিজে যাবেন, নিজে ড্রাইভ করে যাবেন। হ্যাঁ, তো বেশ স্বাস্থ্যবান মানুষ ছিলেন, সরি চলে গেছে, বাই রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট। তো এগুলো স্মৃতি তো, বুঝছো না। তো আমার পিছনে কবির বকুল বসা, আর আমি গাড়ি নিয়ে বাইরে বসে আছি। তো আমার ডিরেক্টর ছিলেন গাড়িতে, তো আমি গাড়িতেই বসা, বকুল আর আমার ডিরেক্টর ওনাকে রিসেপশন থেকে এনে সে গাড়িতে দিয়ে আসবেন। তো উনি তো পিছনে আসবেন না, সামনের সিটটা পিছনে দিয়ে একটা স্পেস করা হয়েছে, উনি ঘুরে এসে আমার সামনে বসলেন, আমার পাশে। আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, এখন গাড়ি চালাচ্ছি, গানটা উনি ক্যাসেট ছিল, ধরনের ক্যাসেট না, ক্যাসেট না, সিডি, এই সিডিটা বাজাও তো, গানটা একটু শুনি, আমাকে বলতেছে। আমি তো গানটা চালাবো, যে গানটা রেকর্ডিং আর কি, ওটাই শুনছে। গানটা কিন্তু ভালো করেছে। তো দেশে শওকত নামে একটা কম্পোজার আছে, আমি এই ছেলেটাকে চিনি না, বাট শওকত ওই ছেলেটার আমি গান শুনেছি, ভালো করছে। আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, আমাকে বকুল পিছু দিয়ে কোথায় দিচ্ছে, কিছু বললেন না, থাক না, অসুবিধা নেই। তো উনি তো, আমি তো বলছি আমি ভদ্রলোকের মতো স্টুডিও নামায় না, তো স্টুডিও নামিয়ে দিলাম, উনি উঠে গেলেন। আমি পার্ক করে কিছুক্ষণ পরে উনি কে, তোমাদের মিউজিকটা কোথায়, ইমান কোথায়, ইমান কোথায়? আমি কি জি আদাব, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আসো আসো। আচ্ছা, তো উনি আমার সামনে আবার বলছেন তোমাদের শওকতটাকে, তখন বকুলই বললেন মনে হয় যে আমাদের শওকত আলী ইমন।
তুই সাথে সাথে তুই সেই শওকত আলী ইমন, আচ্ছা তাই তো বলি এই মিউজিক করতে কে হলো। তারপরে আমি মানে মানে এটা একটা গিফট ছিল আমার কাছে যে উনি যে আমার নাম শুনেছেন বা বাংলা ভাষার গান শুনতেন, আর তখন তো র্যান্ডামলি আমার গান ফিল্মে যাচ্ছে ওনারা তো নোটিস করতেন কারা কোন দেশে কি কাজ করছে। তো বাপিদা গান করলেন এবং আমাকে অনেক আশীর্বাদ করেছেন। দ্যাট ওয়াজ এ ব্লেসিংস যিনি কাজ করেছেন। ডেফিনেটলি। কুমার শানু, আলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, অভিজিৎ, সাধনা সারগাম, এক্স্যাক্টলি, মিতালি মুখার্জি, সানু নিগম, তারপর শান, বাবুল সুপ্রিয়, অনেকেই আপনার সুরে গান করেছেন। আপনি কিংবদন্তি লতা মঙ্গেশকরের সাথে একবার গান করতে চেয়েছিলেন, সেই স্মৃতি যদি আজকে একটু জানতে চাই, কারণ এমনটা বলেছে আমাকে আপনি লেগে থাকলে সেই ইচ্ছাটিও পূর্ণ হতো। এটা খুব ওই যে আমার না কেন জানি ওপারের ভাগ্যটা সুপ্রসন্ন ছিল না। বললাম না একটা মহেশ ভাটের একটা গল্প বললাম, হলো না, মিস হয়ে গেল বলিউডের সেম কাহিনী। এটা হলো ছবিটার নাম হলো একটা করে ভবনে, খুব সম্ভব শাবনূর নায়িকা ছিলেন। গানটা হলো ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, সেমি ক্লাসিক একটা গান। তো এই গানটা সিচুয়েশনটা খুব ইমোশনাল একটা সিচুয়েশন। গানটা করার পর আমি ডিরেক্টর প্রডিউসার আমরা চিন্তা করলাম, ডিরেক্টর ছিলেন কাজল ভাই, কাজল আচার্যি। এবং এই ভালোবাসা ভালোবাসা গানটির জন্য বোধহয় আমাদের শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এই গানটাই আমরা টার্গেট করলাম যে কোনোভাবে লতাজি পর্যন্ত পৌঁছানো যায় নাকি, এবং লতাজিকে গানটা পাঠালাম ওনার ম্যানেজার এজেন্সির থ্রুতে, উনি এগ্রি করলেন। আর আমরা তো খুবই হ্যাপি যে অ্যাটলিস্ট একটা গান হচ্ছে যে লতাজি গাবেন। আমি তো সেই ফেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা শুনলাম যে গানটা গাবেন। সব প্রিপারেশন রেডি, ভিসা হলো, টিকিট হলো। ঠিক আমাদের ফ্লাইটের আগের দিন আমাদের ডিরেক্টর কাজলদার নিজেও অবশ্য এখন নেই, কিন্তু ওনার বাবা মারা গেলেন ঠিক ফ্লাইটের আগের দিন, এবং কমপ্লিটলি প্রজেক্ট ক্যান্সেল। এবং ওই সময় তো যাওয়া যায় না, যাওয়ার সিচুয়েশন। এবং তারপরে যাই হোক ওনার ওই অবস্থার কাটিয়ে ওঠার কিছুদিন পরে আর ওইটা প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেল। পরে আমরা কনকাপাকে ডাকলাম, কনকাপা গানটা গাইলেন এবং গানটা ন্যাশনাল অ্যাওয়ার্ড চলে আসলো। দারুণ। এবার আপনার জন্য খুব স্পেশাল একটা সারপ্রাইজ রয়েছে। আচ্ছা, লেটস হ্যাভ এ লুক। শওকত আলী ইমন একটা অসাধারণ প্রতিভার নাম। তার জন্মই হয়েছে সঙ্গীত পরিবারে, সুরের সাথে সে বেড়ে উঠেছে। তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সুরের সাথে জড়িত। যেমন আমরা বলতে পারি সর্বজন শ্রদ্ধেয় আবিদা সুলতানা, সালমা আলী, চিত্রা সুলতানা, রেবেকা সুলতানা, ইমনের বোন সবাই, এবং সুমন যে ভাই সেও একজন ব্যান্ড শিল্পী। তার দুলাভাই দুইজন, একজন আমাদের দেশের সুর সম্রাট আলাউদ্দিন আলী এবং আমাদের অনন্য কণ্ঠের অধিকারী রফিকুল আলম। তো ওনাদের মধ্যে যেহেতু সে বড় হয়েছে, সে গান শুনতে শুনতে গানের একদম আনাজ কানাজ সব কিছু মুখস্থ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে শওকত আলী ইমন সত্যিকার অর্থে একজন জাত শিল্পী। শওকত আলী ইমন এই নামটা মনে আসলে আমরা, সে যখন গানে হাত দেয় আমরা ভেবেই নেই একটা ধামাকা তৈরি হচ্ছে, এই গানটা সুপার ডুপার হিট হবে। কিন্তু সে যে কত সুন্দর মেলোডিয়াস গান সুর করে, সে আমি একটা উদাহরণ দেই। আমি যখন আমার গান, আমার জীবনে গাওয়া শ্রেষ্ঠতম অনেকগুলো গানের মধ্যে একটা ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, এই গানটা যখন গাইলাম ইমনের সুরে, কবির বকুলের কথায়, তো তখন আমরা যে স্টুডিওর মধ্যে যারা ছিলাম সবাই আমরা বিস্মিত হয়ে গেলাম যে এত সুন্দর গান তৈরি হয়ে গেছে। এবং সেই গানটিতে বলাই বাহুল্য আমি জাতীয় পুরস্কার পেয়েছি। তো ইমন সত্যি সত্যি খুবই ভালো একজন কম্পোজার, খুবই ভালো একজন টিউনার, এবং সে সাইমন নামে গান গায়। আমি কিন্তু আমরা আসলে ইমনকে চিনি। ইমন বাংলাদেশের একজন রত্ন। তার একটা অর্কেস্ট্রেশন শুনেছিলাম, সেই অর্কেস্ট্রেশন আমাকে বিস্মিত করেছে। আমি ইমনকে ফোন করে বলেছি যে এরকম অর্কেস্ট্রেশন তোমার কাছ থেকে আরও চাই। এবং সত্যিকার অর্থে ইমনের কাছে বাংলাদেশের আরও অনেক কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে। আমি ইমনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ইমন,
আল্লাহ তোমাকে ভালো রাখুক। এক্সকিউজ মি ইমন ভাই, আপনারা একসঙ্গে কতগুলো কাজ করেছেন? আমি এটাও একটা গান, তুমি এগুলো যা কালেকশন। ও আপনি হঠাৎ বলতে বলতে কনকাপা চলে আসলেন, মানে আই এম রিয়েলি সারপ্রাইজ। আর আমায় এত রেসপেক্ট করি, উনি একদম আমার আপন বড় বোনের মতো, এত রেসপেক্টেবল মানুষ এবং অসম্ভব গুণী মানুষ, সন্দেহ নেই, সবাই জানি আমরা। এবং উনি আমার যে কটা গান করেছেন একদম মানে কোনো চিন্তা ছাড়াই গান, আমি জানি গান কোথায় পৌঁছাবে। এটা কিছু আছে না শিল্পী যাদের উপর একদম ভরসা করা যায়, নিঃসন্দেহে। তো উনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাস্ট জেনারেশন আর্টিস্ট কনক চাপা আপা, একদম কনফিডেন্টলি গান আমরা করতে পারতাম আর কি। দারুণ। আপনি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, পথে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং পথে পায়ের ছাপ চলচ্চিত্রের জন্য। এমন কয়টি সিনেমার নাম বলুন যে সিনেমার জন্য বা গানের জন্য পুরস্কার না পেয়ে আপনার মন ভেঙেছিল? এই কথা যদি বলি না অনেক বড় লিস্ট হয়ে যাবে। আর আবার একটা আর্কাইভ, হ্যাঁ আবার এখানে সবাই সব বলে। হ্যাঁ এখানে বলছি, যেমন যেই গান দুটোতে পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ, বাট এর চেয়েও ভালো ভালো গান আমি করেছি। হ্যাঁ অনেক ভালো ভালো গান। তবে সত্যি কথা, পুরস্কার চিন্তা করে কখনো গান করিনি, গানের জন্যই করেছি। গানকে ভালোবাসি, গানের জন্য সিচুয়েশনের জন্য গান করেছি, গানগুলো ভালো দাঁড়িয়েছে। যেমন এই আপা যে গানটাতে পুরস্কার পেয়েছেন, অসম্ভব সুন্দর একটা গান ভীষণ। এবং তখনকার জুরি বোর্ডের যারা ছিলেন, যদি কণ্ঠশিল্পী পেয়ে থাকে ক্রিয়েটারও তো পাওয়ার ডিজার্ভ করে, কিন্তু তখন কিন্তু মিউজিক ডিরেক্টর পায়নি, সুরকার পায়নি, গীতিকার পায়নি, শুধু কণ্ঠশিল্পী পেয়েছে। এই সিস্টেমটা একটু অড লাগে আমার কাছে, কারণ যে যিনি গানটা করেন সেটার তো স্রষ্টা আছে, সৃষ্টিটা না হলে তো গানটা উনি পেতেন না। তো এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে আসলে। তো ওই যে দুঃখের কথা বললো না, এগুলো দুঃখ না, আসলে সিস্টেমের প্রবলেম বাংলাদেশে কিছু আছে। আপনার মিউজিকে বধূ বেশে কন্যা যখন এলো রে গানটি ইউটিউবে সর্বকালের সবচাইতে ভিউয়ের তালিকায় সেরা 4টি গানের মধ্যে একটি, 243 মিলিয়ন। এই গানটি সৃষ্টির পেছনে কিন্তু একটা গল্প রয়েছে, সেই গল্পটা আজকে জানতে চাই। খুবই মজার গল্প আছে গানটার। এই গানটা যখন করলাম, এটা সুফি কাওয়ালি টাইপের গান, তো গানটা যখন সৃষ্টি করি আমি না, তখন মানে যারা ক্রিয়েটার, গীতিকার, সুরকার, প্রডিউসার, ডিরেক্টর বসে চিন্তা করি গান কাকে দিয়ে গাওয়া যাবে। ঠিক আছে, এই সাজেশন আসে বা আমি একটা ডিসিশন নিলাম, ঠিক আছে একে দিয়ে গানটা করবো। তো চিন্তা করলাম গানটা যেই স্কেলের গান, এখানে তখন আমাদের রথীন্দ্রনাথ রায়, সদ্য রথীন্দ্র, উনি খুব বিখ্যাত শিল্পী, আর এই ধরনের গানে ওনার সাবস্টিটিউট কেউ নেই এখন। তো রথীন্দ্রকে কল করলাম, উনি হ্যাঁ বাবা গাইবো, সমস্যা নেই। রথীন্দ্র খুব খুশি হলেন, কারণ ফিমেল শিল্পী কাকে দিব। হঠাৎ করে নাম আসলো মমতাজ নাম। মমতাজ কে আমি কিন্তু চিনি না। তখনও গ্রামে গঞ্জে খুব হিট, খুব সম্ভব তখন 600তম ক্যাসেট রিলিজ হয়ে গেছে, তার অডিও ক্যাসেট। আমি 600টা অ্যালবাম রিলিজ হলে আমি শুনলাম না এটা কোন শিল্পী ভাই, কিন্তু ওর গানগুলো কিন্তু ম্যাচ লেভেলে, মানে গ্রামে গঞ্জে সুপার ডুপার হিট, কিন্তু আমাদের পর্যন্ত আসে না আর কি। তো একটা ক্যাসেট আনলাম, ভালোই তো লাগে, তো একটু ডিফারেন্ট একটা টেক্সচার আছে ভয়েসের মধ্যে। আমি ঠিক আছে শিল্পীকে খবর দিই, তো গান মাধ্যমে জন্য অডিও কোম্পানিতে ফোন দিলাম যে শিল্পীকে পাঠিয়ে দিয়ে। তো আসছে স্টুডিওতে গান ট্র্যাক করলাম, শেষ হলো, রথীন্দ্র চলে আসছেন, একটু শুনলেন মমতাজ আসছে। তো এসে আমাকে মানে বলে না আসসালামু আলাইকুম ভাইয়া, ও এমন স্কেলে সালাম দিয়েছে আমি না ঘাবড়ে গেলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। বকুলের দিকে তাকালাম, বকুল আমার দিকে, মানে এই টোন দিয়ে গান গাবো কেন, গলাটা ভাঙা। আমি সর্বনাশ, এই গানের শুটিং কালকে আমার, এই সালাম শুনি তো আমি শেষ, গান কি রেকর্ডিং করবো। তোমার নাম কি মমতাজ? হ্যাঁ ভাইয়া, আবার মোটা গলায়। আমি তো আবার শেষ, আমি শেষ, আবার গান শেষ। আমি ঠিক আছে বাবা তুমি বসো। আমি দাদা চলেন, আপনার ভয়েসে নেই। রথীন্দ্র তো নিল, ভয়েস দিল, গান মোটামুটি ওইটুকু ফাটাফাটি অবস্থা, আমার কোরাস গেল। এখন মমতাজকে বলি, মমতাজ ভাই আসো গানটা একটু তুলি। এখন আমি গানছি বধূ বেশে কন্যা যখন এলো রে, ও রিহার্সাল করছে বধূ বেশে কন্যা যখন। আমি উপরে গাও ভাইয়া, রেকর্ডিংয়ের সময় করে দিব। আমি তো উপরে গা ভাই, তো ও গায় না। আমি মেজাজ খারাপ, আমি ওর সম্পর্কে আইডিয়াও নাই, লিটারেলি কোনো আইডিয়া নেই।
আমি ঠিক আছে ভাই চলো ম্যাগনেট চলো। আমি এর মধ্যে কিন্তু সাইন সিগন্যাল দিয়েছি বকুলকে সাবস্টিটিউট শিল্পী খবর দেওয়া একজন, হ্যাঁ হবে না কি দিয়ে হবে না, এটা বিদায় করে দিব গান গাওয়ার পরে। তো মাইক্রোফোনের সামনে গেল, ওর যা টোন বিশ্বাস করো গড গিফটেড। ও লিটারেলি বেশি না 2টা না 3টা টেক গানটা গিয়ে দিল, এবং যে স্কেল চেয়েছি সম্পর্ক বদলে গেলে টিপলকে মানে ওরা না বেসিক্যালি বাই বর্ণা মানে মানে কোড আর্টিস্ট ওরা না, সারা রাত প্রোগ্রাম করতে কনসার্ট করতে, গলাটা না তৈরি করা গলা, কথা বলে কিন্তু যতই ভাঙা হোক মাইক্রোফোনের সামনে দাঁড়ালে একদম প্রফেশনাল আউটপুট। এবং আমি সত্যি মুগ্ধ হলাম মমতাজের গলায়, এই কি গাইলো। এবং রতিনদা আর মমতাজের যে কেমিস্ট্রিটা মিলে গেল না, গানটা তখনই বোঝা গেছে গানটা কত দূর যাবে এবং হিট হবে কি পরিমাণ। এখন পুরো গ্রাম বাংলা বলি বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে কিন্তু গানটি পৌঁছে গেছে। এখনো তুমি যদি টিকটকে যাও বিয়ের গান দেখবা বধূ চলে যাচ্ছে আর এই গান বাজছে, ইটস ট্রু। সূর্য ডুবে গেলে অন্ধকার, আর আপনার কাজ কমিয়ে দিল এআই, সব চুরমার করে দেয়। মানে আমি দেখছি যে আপনার মিউজিক ব্যবহার করে করা অনেক গান আজকাল এআই ব্যবহার করে নতুন আঙ্গিকে অনেকেই কিন্তু ইউটিউবে মুক্তি দিচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এআই আমরা না, শোনো, আমরা এখন কিন্তু সারা পৃথিবীতে সব কিছুতে মধ্যে আমাদের এআই ঢুকে গেছে। এই তোমার হাতে একটা ডিভাইস আছে, সেখানেও কিন্তু এআই কাজ করছে। বা আমরা মোবাইলে চ্যাট জিপিটি ইউজ করছি, আমরা ফটো এডিট করে জেমিনাই ইউজ করছি, এআই সব কিছুতে, প্লেন চালাচ্ছে এআই। থাকছি বাংলাদেশে, দেখাচ্ছি যে আমরা খেলা দেখছি, খেলা দেখছি, তো এআই মিউজিকতে ঢুকবেই। এটা একটা আমি যেটা বলি যে এআই একটা সাপোর্টিং টুল, যেটা আমি এইভাবে ব্যবহার করি, আমিও এআই ইউজ করি। বাট এআই এর উপর ডিপেন্ডেন্ট হলে বিপদ। কারণ যারা নিজেরা ক্রিয়েটার না, তারা যখন এআই এর মধ্যে ঢুকে যাবে, তারা তো অন্যের গানের রিমেক করবে। এবং সেটা না, আমি একদমই ওয়ারিড না, কারণ তুমি ক্রিয়েট করতে পারো না বলে আমার গান নিয়ে করেছো, তো তোমার অস্তিত্ব তো নাই, ওখানে আমি আছি। একেবারেই তাই। এবার আরো সারপ্রাইজ রয়েছে, চলুন চোখ রাখি পর্দায়। হ্যালো ইমন ভাই, ওরে বাবা, ও কোথায়? অনেক শুভেচ্ছা, অনেক অনেক ঘটনা এবং অনেক অনেক স্মৃতি আপনার সঙ্গে আমার আছে। একটার মধ্যে আগুনের স্মৃতি বলবেন নাকি? ছোটবেলায় আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি, তখন আমার অনেক অনেক গান আপনার মাধ্যমে হয়েছে, এবং আপনার সঙ্গে আমার অনেক স্মৃতির মাঝখানে আমি একটি কথা দর্শকের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে প্রবাবলি 15 বা 16 সালে আপনার সঙ্গে আমার একটা গান আপনার স্টুডিওতে রেকর্ড করা হচ্ছিল। সেই সময় নিচতলাতে আগুন লেগে গিয়েছিল, এবং সেই আগুন মুহূর্তে আমরা তো সবাই টেনশনে ছিলাম যে আমরা এখান থেকে কিভাবে প্রাণ বেঁচে নিজেকে রক্ষা করব। কিন্তু আপনার মধ্যে এই মানে কোনো টেন্স আমি দেখছিলাম না, এই কারণ আপনাকে যখন জিজ্ঞেস করছিলাম ভাইয়া আমরা বের হব কিভাবে এখান থেকে, আপনি বলছিলেন যে তোরা সবাই বের হওয়ার চেষ্টা কর, আমি বের হব না। এটার কারণ হচ্ছে আমি আমার এই ইনস্ট্রুমেন্ট, আমার এই স্টুডিওকে ফেলে আমি এখান থেকে যেতে চান। আমি বলছি মানে আপনি কি বলতে চান? ওরে আপনি একটা কথা বলেছিলেন যে আমি আমার এই ইনস্ট্রুমেন্ট যদি আজকে আগুনে জ্বলে যায়, এটার সাথে আমি নিজেকেও জ্বালিয়ে ফেলবো। আমি ওই মুহূর্ত থেকে এখন পর্যন্ত আপনাকে আমি অনেক অনেক শ্রদ্ধা করি। আপনি আমার বড় ভাই, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মিউজিকের প্রতি আপনার যে ডেডিকেশন এবং আপনার যে ভালোবাসা, এটা বাধ্য করেছে আপনার প্রতি আমার সম্মানটাকে ক্রিয়েট করা। একটা কথা বলতে চাই, আপনি অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো একজন কম্পোজার, এবং আপনার গানকে আমি অনেক ভালোবাসি, আপনার সৃষ্টিকে অনেক ভালোবাসি, আপনার কাজ সব সময় করে যাচ্ছি। অনেক অনেক শুভকামনা ভাইয়া, এভাবেই থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আরো বাপ রে বাপ, এই মানুষটার সাথে না মিশলে আসলে বোঝার উপায় নেই যে এই মানুষটা কেমন, কাছ থেকে না মিশলে। এবং আমি সব থেকে আমার বেশি মেশার সৌভাগ্য হয়েছে শিষ্য হিসেবে। আমার মনে হয় আমার মতো এত লং টাইম, ভাইয়ার অনেক শিষ্য আছে বাট আমার মতো এত লং টাইম কেউ রেস্ট করেনি। সো ভাইয়ার কাছে না গেলে বোঝা যায় না সে মানুষটা এমন অমায়িক, এমন অদ্ভুত। আমরা অনেক রাতের পর রাত গান করেছি, আড্ডা দিয়েছি, বাইরে ঘুরেছি, কত স্মৃতি।
তো আমি ইমন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আজকের এই পুলককে তৈরি করার জন্য। আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন ভাইয়া, এবং আমি যেন আপনার সম্মানটা রাখতে পারি। সবাই জানে ইন্ডাস্ট্রিতে যে আমি আপনার শিষ্য, সো সেই সম্মানটা যেন রাখতে পারি। এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। মাই গড, কি অবস্থা! বলুন কেমন সারপ্রাইজ দিচ্ছি আজকে আমি দারুণ আপনাকে? দারুণ, মানে সত্যি কথা, এটা কখনোই এই ভালোবাসার কথাগুলো যেটা বলে না সামনাসামনি বলা হয় না, আজকে যে এই অনুষ্ঠানের মাধ্যমে পাচ্ছি এটাই আমার কাছে সত্যি ভালো লাগছে। দারুণ। আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। এটা এত ভালোবাসে আমাকে, আর এদের সালমা, পুলক, এদের একদম মানে বিগিনিং থেকে, ক্লোজআপের একদম বিগিনিং থেকে, ছোটকাল থেকে, এদের ক্যারিয়ারের বিগিনিং ডে ওয়ান থেকে আমি এদের দেখে এসেছি এবং স্নেহ করেছি, অনেক স্মৃতি এদের সাথে, এরা অনেক ভালোবাসে আমাকে মনে হয়, কথা শুনে বোঝা যাচ্ছে। আমি বুঝি না যে আগুনের গল্পটা মিলে যাবে। আপনিও কিন্তু আগুনের গল্পটাই বলছিলেন যে সালমা কি বলছিল, বকুল ভাই কি করছিল, সালমা সেই গল্পটাই বললো এবং ওই কথাটা বললো যে আপনি বলেছিলেন ইনস্ট্রুমেন্ট পুড়ে গেলে আপনি এখানে নিজেকেও শেষ করে দেবেন, এটা কিন্তু আপনি সত্যি নামবেন কথা। না। যে ওরা এখন ওই যে বললাম না যে বলছিল জানলা ভাঙো, বকুল মুন্নিকে বিদায় দিয়ে দিচ্ছে, মানে চুপ করা। আপনি দেখেন ভাই, মানে পরে যখন দরজা খুলছে বের হবে, তাই বললাম না আমি বের হবো না, বিকজ আমার জীবন, ধ্যান, জ্ঞান সব ওই মেশিন স্টুডিও সব আমার কাছে। আমি যাবো না, আমি থাকবো, মানে শেষ পর্যন্ত চেষ্টা করব যন্ত্রগুলোকে বাঁচানোর জন্য। এটা আমার সন্তান। একেবারে ঠিক। এই জন্যই বোধহয় সৃষ্টিকর্তা আপনাকে এই জায়গাটা দিয়েছেন। জানি না। একটা ছোট্ট ব্রেকে যাব, হ্যাঁ। তারপর ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হয়েছে শেষ বিরতি নেবার। আপনারা দেখছিলেন মেরিল সিরাম সোববার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। মেরিল সিরাম সোববার নিবেদিত স্টার নাইট, সঙ্গে আছি মো, আর আজ আমার স্টার গেস্ট দ্য ওয়ান অ্যান্ড অনলি শওকত আলী ইমন। ফিরে এলাম ব্রেক থেকে। শওকত আলী ইমনের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি, কিন্তু আমি ভুলেই গেছি যে আমাদের মাঝে একজন সঙ্গীত শিল্পী সাইমন উপস্থিত রয়েছেন। এখন তার কাছে আমি একটা গান শুনতে চাই, যেই গান শুনে ভালোবাসার রঙে মন ভরে যাবে। ভালোবাসার রঙ, আমি জানতাম তুমি এটা বলবা। সাইমন কিন্তু আমার কাছে একদম কনিষ্ঠ শিল্পী। এটা খুবই মজার কিন্তু ব্যাপারটা। আমি সিনিয়র কম্পোজার আর সাইমন একটা নতুন শিল্পী আমার কাছে মনে হয়, এবং ও গাছের টুকটাক চেষ্টা করে, এরকম আর কি আমার কাছে লাগে। বাহ বাহ। তার যে গানটার কথা বলা ভালোবাসার রং, ওটা বাংলাদেশের প্রথম ডিজিটাল ছবি, যে মাহিয়া মাহিয়ার বাপি ছিল। তো ওই ছবিতে একটা গান ছিল গভীরে আরো গভীরে। তো গানটা কম্পোজিশন করার পরে ন্যান্সি গাইবে, তখন কিন্তু আমি গান গাইও না, জাস্ট ডেমো গাই। তো আজিজ ভাই আমাদের যে ডিরেক্টর, প্রডিউসারের ছবির আজিজ ভাই, উনি ডেমিটা নিয়ে গেছেন সিডি করে, তা আমার গাওয়াটা। তারপরে যখন একজন নাম করা শিল্পী আর ন্যান্সি গাইলো, আমি না শিল্পীর নামটা বললাম না, আজিজ ভাই সিডি নিয়ে বাসায়, ইমন ভাই আপনারটাই তো ভালো ছিল। আমি না না এটা কী হয়, না না ওর বাদ। আচ্ছা, পরের দিন আরেকটা সিডি শিল্পী ডাকা হলো, তৃতীয় দিন আবার আজিজ ভাই, ইমন ভাই আপনারা ন্যান্সিটাই থাকবে, আপনার রোলে থাকবে, ওনার কারণে বসে গেছে আমারটা। আমি ঠিক আছে ভাই, আমি গাবো। পরে এই ভালোবাসার রং, গভীরে আরো গভীরে মনের সাথে যাবে মন, হো ভালোবাসার রং নেব খোঁজে, প্রজাপতি আমরা দুজন, হো ভালোবাসার রং নেব খুঁজে, প্রজাপতি আমরা দুজন। দারুণ, দুর্দান্ত। আচ্ছা, পহেলা বৈশাখের গানটা নিয়ে আমরা কথা বলি। ও হ্যাঁ, একটু ছোট্ট করে যদি গল্পটা শুনে ফেলি। প্রতি পয়লা বৈশাখে সারা পৃথিবীতে বাঙালি জাতি যেখানে আছে, বাজে বাজে ঢোলার ঢাক গানটা গাইবে। মজার জিনিস হলো, গানটা মৌলিক শিল্পী ছিল সোনিয়া, যেটাকে আমরা এবার বছর নতুন করে রিমেক করেছি, নতুন শিল্পীরা গিয়েছে। গানটা তো সোনিয়া অ্যালবাম একটা করেছিলাম, নিঠুর বাসী। ওই অ্যালবামে সবকটা গান আমার সুর করা, কবির বকুলের লেখা ছিল। তো যা হয়, বকুল লিরিক দিয়ে যায়, আমি গান করি, বা আমি সুর করি, বকুল লেখা, এভাবে গানে অ্যালবাম আগাচ্ছে। তো এটা দ্যাট ওয়াজ দ্য লাস্ট সং,
বাজারে বাজে হল্লার ডাক। তো গানটা আমি সুর করেছি, বকুলকে দিয়েছি, বকুল লিখে নিয়ে আসবে একটা। তো বকুল পরের দিন একটা খুব রোমান্টিক গান লিখে নিয়ে আসলো এই সুরে, কিন্তু তুমি আমার কি স্বপ্ন তারা কি জানি লিখেছিল, মানে সুরের সাথে বকুল ঠিক রোম্যান্সটা যাচ্ছে না, আমরা অন্য সাবজেক্টে যাই। আপনি কী সাবজেক্ট? বকুল বলছেন আমি সামনে তো পয়লা বৈশাখ, এটা পয়লা বৈশাখ নিয়ে গান করে চললে পরে পুরো লিরিক, রোমান্টিক লিরিকটা বাদ দিয়ে সেই শুরু হলো বাজারে বাজে ঢোলার ঢাক এলো রে পয়লা বৈশাখ, এন্ড দ্যাট বিকেম এ হিস্ট্রি। মানে আলহামদুলিল্লাহ এখনো গানটা সবাই শোনে। এখনো আমার ধারণা যে বাংলা ভাষাভাষী মানুষ যতদিন বাংলা কৃষ্টি কালচার থাকবে ততদিন কিন্তু এই গান বাজবে নিঃসন্দেহে। এবারে র্যাপিড ফায়ার, খুব ফাস্ট উত্তর দিতে হবে। সর্বনাশ। আমি র্যাপিডলি প্রশ্ন করব, আপনাকে র্যাপিডলি উত্তর দিতে হবে। হ্যাঁ বলো। মন বাড়িয়ে আছি, আপনার একটি গুণ একটি দোষের কথা বলুন। আমি খুব ভালো গাড়ি ড্রাইভ করি, আর দোষ হলে আমার খুব হুটার মেজাজ খারাপ হয়ে যায়। শেষ কাকে বলেছিলেন এই সম্পর্কের কি ঠিকানা? এই সম্পর্কের কি ঠিকানা ন্যান্সিকে বলেছিলেন, ন্যান্সি গিয়েছিল আমার সাথে। ভালো ছিল। তোর হাসি যেন বিশাল ছক্কা, যায় না ধরা ক্যাচ। আপনার জীবনে কোনো অল টাইম ক্রাশ বা সেলিব্রিটি ক্রাশের নাম বলুন। আমার না ক্রাশ খুব চেঞ্জ হয় ভাই, বলুন না দু একজন। অনেকগুলা মনে নেই, আনলিমিটেড। শুরুতে কারা ছিল? একদম ফার্স্টে শুরুতে কে ছিল? ফবিকেটস নামে একটা নায়িকা ছিল হলিউডে। ও ওকে দেখলাম মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতাম ছোট কালে কি। তারপরে একটা ছিল ওয়ান্ডার রোম্যান, একটা হিরোইন ছিল, এরা আমার ক্রাশ ছিল ছোট কালে। আরে বাবা। কাকে এই মুহূর্তে বলতে চান তুই আমার ফেসবুকেও নাই, তুই আমার এই বুকেও নাই, তোকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই? এইগুলা গান যে কোথা থেকে নিয়ে আসছো তুমি আজকে? এগুলো গান তো আপনি করেছেন। করেছি তো, কিন্তু এগুলো যে আমাকেই আবার উপর আরোপিত হবে। হ্যাঁ, এখন বলুন কাকে ডিলিট করতে চান? এরকম অনেক, আমার লিস্টটা অনেক বড়। আচ্ছা, নাম বলা যাবে না। আমার ফেসবুকে আজকে সকালে আমি দেখছিলাম কাকে ডিলিট করতে চাই। আছে অনেক, এবং অনেক কিছু ফেসবুকে অনেক ফ্রেন্ডস থাকে যারা সিসি ক্যামেরার মতো ঘোরাঘুরি করে কিন্তু কোনো আওয়াজ দেয় না, তো ওদেরকে আমি এই গানটা ডেডিকেট করতে চাই। হ্যাঁ হ্যাঁ। LOVE, লাভ মানে কি আপনার কাছে? আমার কাছে এখন লাভটা বাংলা লাভ হয়ে গেছে, লাভ লোকসান খুঁজি, টাকা পয়সা কোথায় আছে। আসতেই হবে আজ তোমাকে। আসতেই। যদি দেশের বাইরে কোনো গায়িকা আপনার সঙ্গে ডুয়েট করতে চায় বা দেশে আসতে চায়, আপনি কাকে বেছে নেবেন? অনেক শিল্পী আছে, বাংলাদেশে তো শিল্পী আছে প্রচুর, দেশের বাইরেও প্রচুর শিল্পী আছে। একজনের নাম অন্তত বলুন। কাকা শাকিরা। ওরে বাবা, অনেক চিন্তা করলে বড়টাই চিন্তা করি। ছিল এটা, ব্যাপারটা অন্যরকম ছিল। আমার কাছে দুইটা নাম এসছে, একটা হচ্ছে টেইলর সুইফট, একটা হচ্ছে শ্রেয়া ঘোষাল। বাট আপনি সব মানে বাদ দিয়ে চলেছেন শাকিরা। ও দারুণ ছিল এটা। এ প্রজন্মের একজন নারী এবং একজন পুরুষ শিল্পীর নাম বলুন যাদের গান শুনে আপনি বলেছেন বা বলেন ওয়ান পিস মেড হাই হয়ে গেছে ডেড। আরে আমার গানগুলা সব আমার কাছে ফিরত আসছে। আচ্ছা, না শিল্পী তো অনেক আছে সত্যি কথা, আর কণ্ঠশিল্পীর কথা একজনের কথা বলে আরেকজনের মন খারাপ করে বসবে, দেখছে না, বলবো না। তবে একজনের কথা আমি কনফিডেন্টলি বলেছি অলরেডি, কম্পোজার প্রীতম, একদম ওয়ান পিস মেড। যাই হোক, প্রসঙ্গে একটু পরে আসছি। শেষ কোন গান শুনে বলেছেন আমি দিওয়ানা দিওয়ানা দিওয়ানা? আমার নিজের গাওয়া প্রিয় গান যেটা আমার ভাল লাগে, এখনো শুনি, মাঝে মাঝে শুনি অবসরে, ভালো লাগার চেয়ে একটু বেশি, ভালোবাসার চেয়ে একটু কম। এটা আমার অনেক ভালো লাগার একটা। ভালো লাগার চেয়ে একটু বেশি তুমি তুমি, আমি আর ন্যান্সি করেছিলাম। টুকরো টুকরো করে আপনার অন্তরের ভেতরে আমি প্রবেশ করতে চাই এবং জানতে চাই এই প্রজন্মের একজন কম্পোজারের নাম বলুন যার ভেতর আপনি ভীষণ সম্ভাবনা দেখেন। আমার ধারণা উত্তরটা আমি জানি। অবশ্যই আমি বলেছিও। হ্যাঁ, প্রীতম হাসান। এবারে সেগমেন্ট হ্যাশট্যাগ। আমি আপনাকে বেশ কজন সঙ্গীত শিল্পীর নাম বলবো, তাদের নামের আগে আপনাকে একটা করে বিশেষণ যুক্ত করতে হবে, হ্যাশট্যাগ বিশেষণ। প্রথম নাম শ্রদ্ধেয় কিংবদন্তি রুনা লায়লা, লেজেন্ড, হ্যাশট্যাগ লেজেন্ড। এক্স্যাক্টলি। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, উনিও তো হ্যাশট্যাগ সুপার লেজেন্ড। শাকিলা জাফর, শাকিলা হ্যাশট্যাগ কোকিল কণ্ঠী। আরে বাহ। সামিনা চৌধুরী, হ্যাশট্যাগ মেলোডিয়াস। ফাহমিদা নবী, হ্যাশট্যাগ ইমোশনাল। ঠিক বলেছেন। বেবি নাজনীন, হ্যাশট্যাগ
উনি তো হ্যাশট্যাগ ব্ল্যাক ডায়মন্ড এটাই আমাদের, ভেবেছিলাম আমি। এবারে কনক চাপা, হ্যাশট্যাগ এল্ডার সিস্টার, ডলি শান্তিনী, হ্যাশট্যাগ ফোক কুইন, আখি আলমগীর, হ্যাশট্যাগ দিবা, নাজমুন মুনিরা ন্যান্সি, একদম ঠিক বলেছেন। হ্যাশট্যাগ মেলোডিয়াস ভয়েস, এবার দিলশাদ নাহার কণা, হ্যাশট্যাগ সুইট ভয়েস, সোমনুর মুনির কোনাল, হ্যাশট্যাগ ভেরি সিনসিয়ার আর্টিস্ট, বা মিলা ইসলাম, হ্যাশট্যাগ রকিং আর্টিস্ট, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি, হ্যাশট্যাগ আনপ্যারালাল, কুমার বিশ্বজিৎ, ওনাকে আমি বলি কি হ্যাশট্যাগ ক্রিয়েটিভ আর্টিস্ট। সত্যি কথা, তপন চৌধুরী, তপন চৌধুরী হলো হ্যাশট্যাগ আইডল শিল্পী, আইডল আর্টিস্ট। এসআই টুটুল, টুটুল ইজ হ্যাশট্যাগ ক্রিয়েটার, মুনির খান, অবশ্যই হ্যাশট্যাগ মেলোডিয়াস ভয়েস, আসিফ আকবর, আসিফুল হ্যাশট্যাগ যুবরাজ, ইমরান মাহমুদুল, হ্যাশট্যাগ ট্যালেন্টেড কম্পোজার, বা পুলক অধিকারী, হ্যাশট্যাগ আন্ডাররেটেড, এবারে শওকত আলী ইমন, হ্যাশট্যাগ ইমোশনাল। আমার মনে হচ্ছিল আপনি এই শব্দটাই বলবেন। আমি খুবই ইমোশনাল, সত্যি কথা, এটা আমার সবাই জানে, আশেপাশে যারা আছে। প্লাস আমার বোথ সাইডই আমি এত বেশি ইমোশনাল। আবার এমন সময় থাকে যে মনটা ভীষণ খারাপ, কিন্তু যখন আড্ডাবাজি করছি, চুটিয়ে আড্ডা মারছি, কিন্তু আমার ভিতরে কি আমি বুঝতে দিই না কখনো। এই জায়গায় আপনার সাথে আমার মিল হয়ে গেল। অশেষ কৃতজ্ঞতা আজকে সময় দেবার জন্য, এবং আমার খুব দারুণ সময় কেটেছে আপনার সাথে। গান শুনেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি, অনেক অজানা তথ্য জেনেছি। কেমন লাগলো আপনার এই আয়োজনে এসে? আজকে এত এত সারপ্রাইজ পেয়েছি এই প্রোগ্রামে এসে, মানে এত কাছের মানুষগুলোকে এই প্রোগ্রামের মাধ্যমে আমার সামনে নিয়ে এসেছে, এবং তাদের মনের কথাগুলা হয়তো কোনোদিন শোনা হতো না। আর আমি বললাম না, ইমোশনাল মানুষ, আমার চোখ দিয়ে পানি চলে এসছে এক পর্যায়ে গিয়ে। এই চোখের পানি বের করার জন্য তোমাকে আমি কৃতিত্ব দিতে চাই বা ধন্যবাদ দিতে চাই। আর থ্যাঙ্কস টু মাছরাঙা টিভি আমাকে এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য। আর এত সুন্দর একটা প্রোগ্রাম, যেটা আমি বলবো যে মানুষের হায়াত মৌত কবে থাকে জানি না, হয়তো এটা একটা আমার জীবনে একটা আর্কাইভ হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আবারও ভালোবাসা, বিদায় নিচ্ছি আমি। তিনি বিশ্বাস করেন সুরেরও একটি জীবন আছে, সেই জীবনে শিল্পী আছেন শ্রোতারা। শ্রোতাদের জন্য তিনি শুধু গান সৃষ্টিই করেন না, তাদের স্মৃতিকে, অনুভূতিকে অমর করে তোলেন। প্রিয় শওকত আলী ইমনের কাছ থেকে আজ হয়তো বিদায় নিচ্ছি, তবে তিনি বেঁচে থাকবেন ততদিন যতদিন বাংলা গান থাকবে। আগামী শুক্রবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশনে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি। শেষ ঠিক ছিল? বিউটিফুল, তুমি তো আনপ্যারালাল।